ওই শুনছো? হ্যাঁ, তোমাকেই বলছি। আজকের এই গল্পটা তোমার জন্য। যদি এক ফোঁটা ভালোবাসা, একটু গল্প আর একটু অনুভব দরকার হয়, তাহলে স্বাগত আমাদের ফাইজার ডায়েরিতে। এখানে ভালোবাসা শুধু বলা হয় না, শোনা যায়। তাই প্রতিনিয়ত নতুন নতুন ভালোবাসার গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো ফাইজার ডায়েরি। ধন্যবাদ সবাইকে। তখন এত জানাজানি হয় শ্রেয়সী অন্তঃসত্ত্বা মেজর ওমরান তাওসিফের সন্তান গর্ভে তার। সাথে শ্রেয়সীকে মেজর ওমরান ভালোবেসে বিয়ে করেছে, তাও জানালো সকলে শাহিন দিহানদের বদৌলতে। কর্নেল সুলেমান আর তার ছেলের হাতে যে শ্রেয়সীর মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, এটা যেহেতু জানা কথা সেনানিবাসের প্রত্যেকের কাছে, তাই ওমরানের এই বেপরোয়া সিদ্ধান্ত কেউ কেউ অবুঝ প্রেমের জেদ বলে ধরে নিল। তবে এসব নিয়ে আইনি ঝামেলা যাতে না হয় তা নিয়ে কর্নেল সাহেবকে কম বেগ পোহাতে হয়নি। ক্যারিয়ারে প্রথম এমন বেআইনি কাজ করলেন, আবার ধামাচাপা দিতে ক্ষমতা ব্যবহার করলেন। সেদিন ওমরানে জেদ আর অবস্পনায় সায় দেওয়া এমন পরিস্থিতির সম্মুখীন হতে হলো। কিন্তু শ্রেয়সীর নিরাপত্তার জন্য সায় না দিয়ে উপায় কী ছিল? কর্নেল সুলেমান কেমন ডেঞ্জারাস মানুষ তার প্রমাণ বিয়ের অনেক আগেই দিয়েছিল ওমরান। তার আসল রূপ জেনে নিয়েছিল কর্নেল। এমন অবস্থায় রাউফানের শ্রেয়সীকে নিয়ে ঝামেলা। সব মিলিয়ে শ্রেয়সীর জন্য ঝুঁকিপূর্ণ কিছু করতে পারে তার বাবা ছেলে, এই আশঙ্কা করছিলেন নিজেই। সুলেমান সাহেব তার ছেলে শ্রেয়সীর প্রতি আগ্রহী এ কথা যখন জেনেছে, সে সুযোগ হাতছাড়া করতো কেন? ছেলের অন্যায় শুনে ক্ষমা না চেয়ে বরং শ্রেয়সীকেই চেয়ে বসেছিল। এ থেকেই স্পষ্ট তার লোভী মনোভাব। মূলত রাউফানের চেয়ে বেশি কর্নেল সুলেমানের ভয়ই শ্রেয়সীকে তুলে দিয়েছিলেন ওমরানের হাতে। আর এই বিষয়ে অবগত বাকি দুই অফিসার আপত্তি দেখিয়েও ওমরানের জেদের কাছে হার মেনেছেন। শ্রেয়সী অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে ওমরানের উপর নারাজ ছিলেন কর্নেল কিবরিয়া। তার উপর সেনানিবাসে প্রকাশে ক্ষমতার অপব্যবহার করেছেন এই ছেলের কারণে। কিন্তু নাতনির মুখ দেখে ভুলে গেলেন সব। ওমরান ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি করিয়েছিল শ্রেয়সীকে। সেনাবাহিনী কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠানগুলোর নিয়ম কড়া ধরনের হয় জানা কথা। তবে কর্নেল কিবরিয়াকে এখানেও ক্ষমতা দেখিয়ে শ্রেয়সীর জন্য নিয়মে ছাড় আনতে হয়েছে। ডেলিভারির পর সময় কেটে গেল 1 মাসেরও বেশি। শ্রেয়সী ঘুমোচ্ছে, আর তার 2 অবুঝ বাচ্চা উর্শি আর পুই খেলছে। তারা দুজন এখন সঙ্গী। দুজনেরই ভাষা বাচ্চামি, খিলখিল আর সুরেলা শব্দে ভরা। দোলনায় শুয়ে থাকা ছোট্ট উর্শি যখন হাত পা নাড়িয়ে উ আ শব্দ করল, পুই তখন খাঁচার ভেতর ডানা ঝাপটে উঠল ছোট্ট সঙ্গীর সাড়া পেয়ে। শ্রেয়সী মেয়েকে কোলে নিয়ে আদর করতে সময় যা যা কথা বলে, যত গান শোনায়, যত আদর করে ডাক দেয়, সবই হবু হবু মুখস্থ। পুইয়ের উর্শির দোলনা একটু দুলে উঠতেই পুই চিকন মিষ্টি স্বরে বলে উঠল, উশি উশি ভালোবাসি। অবুঝ উর্শি উ আ শব্দ করে বাচ্চা বাচ্চা চোখ দুটো চিকচিক করছে। কেঁদে রেদে শান্ত হয়েছে একটু আগে। উ আ মুখে আঙ্গুল ঢুকিয়ে শব্দ করছে সে। উর্শির সেই ডাকে পুই আবার প্যাকম ঝাপটায়। ভালোবাসি ভালোবাসি উশি উশি। উর্শি মুখের বৃদ্ধা আঙ্গুল বের করে আবার তীক্ষ্ণ কণ্ঠে উ আ শব্দ করে উঠল। পুই গলা নামিয়ে একটু নরম স্বরে বলল, উশি ইসু উশি কি চাই? উর্শি 2 হাত তুলে নিজের ভাষায় বলল। পুই সঙ্গে সঙ্গে মিষ্টি ভুলভাল অনুকরণ করলো। আ উই আছে, উশি নেই ভয়। উর্শি হাত বাড়িয়ে পুইয়ের দিকে তোলে। পুই সেই ছোট আঙ্গুল দেখে বলল, মা মা বলে উশি সুন্দর, উশি আমার বন্ধু।
উশি পা ছুঁড়ে অর্থহীন শব্দ করলে পুইও ছন্দ মিলিয়ে সুর তুলল আবার। হাসো হাসো উশি হাসো, ভালোবাসি ভালোবাসি। হয়েছে দুজনের অনেক কথা। রাতে তো করো না এসব ভালোবাসাবাসি। সেই মাম্মামকে জ্বালাও সারা রাত। এখন ঘুমোচ্ছে সে। দুজনে ভালো বাচ্চা হয়ে থাকো দেখি। ওমরান দুপুরে লাঞ্চ সময়ে কোয়ার্টারে এসেছেন। রুমে এসে মেয়ের মাকে বিছানায় বেকায়দায় ঘুমোতে দেখে সবার আগে সন্তর্পণে ঠিক করে শুয়ে দিলেন, কপালে চুমু আঁকলেন। তারপর মেয়ে দোলনার কাছে এসে দুই খেলার সঙ্গীকে ফিসফিস করে কথাগুলো বলেন। মেজরকে দেখে ওই ডানা ঝাপটে উঠল, কিন্তু মেজরের ইশারার আর বেশি শব্দ করলো না, বাদ্য বাচ্চার মতো। উশি পাপাকে চেনে বোধহয়, মুখটা পরিচিত, তাই খুশি হলো বুঝি পাপার চেহারা দেখে। হাত পা ছড়িয়ে নড়ে ওঠে, এক হাত অল্প একটু তুলে উ আ শব্দ করে। চাহনি পাপার দিকে। ওমরানের মনে হলো মেয়ে তার কোলে উঠতে চায়। প্রথমবার মেয়ে কোলে আসতে চাইছে, নিজে এমনটা মনে হতে খুব শান্তি লাগলো তার। হেসে সন্তর্পণে মেয়েকে কোলে তুলে নিলেন। পাশের টুলে থাকা পুই এর খাঁচাটিও নিলেন অন্য হাতে। তারপর চলে গেলেন রুমের বাইরে। এখানে বাচ্চাদের আদর জুড়ে দিলে শ্রেয়সীর ঘুমে ব্যাঘাত ঘটবে। দিদুন আর তাহুরা চৌধুরী টেবিলে খাবার খাচ্ছেন। ওমরান পুইয়ের খাঁচায় এক পাশে রেখে মেয়েকে কোলে নিয়ে বসে পড়েন খেতে। শ্রেয়সী খেয়ে শুয়েছে। উশিকে ফিডিং করিয়ে কোলে নিল। ঘুম পাড়াতে পাড়াতে দেখলাম নিজেই ঘুমিয়ে গেল, অথচ তোর মেয়ের ঘুমের নাম গন্ধ নেই। পরে আস্তে করে নিয়ে দোলনায় রেখে দিয়ে আসলাম উশিকে। আর রাখিনি ওকে, একটু ঘুমাক, উঠে খাবে, ঘুম ভাঙলে মাথা ব্যথা করবে। মায়ের কথা শুনতে শুনতেই ওমরান মেয়েকে এক হাতে সুন্দরভাবে বুকে আগলে নিয়ে অন্য হাতে খাবার নিয়ে খেতে শুরু করেন। মেয়ে নিয়ে যে কোনো কায়দায় খাওয়ার অভ্যাস ভালোই হচ্ছে তার, অথচ আগে সব কিছু পরিপাটি অবস্থায় না থাকলে, নিজে পরিপাটি হয়ে বসতে না পারলে খেতেই পারতো না। পিতির তো এভাবে পরিবর্তন এনে দেয় বুঝি। ছুটি নিয়েছিস? মায়ের প্রশ্নে ওমরান মাথা নাড়িয়ে জবাব দেন, হ্যাঁ নিয়েছি। কতদিনের দিল? 1 মাসের আপিল করেছিলাম মা, 1 মাসেরই দিয়েছে। গা ঝাঁকিয়ে মেয়েকে অল্প নাড়াতে নাড়াতে বলেন। উশি তখন বাবার শার্ট ভিজিয়ে দিয়েছে মুখের লালায়। হাতে সেখানটায় ধরে আকস্মাৎ ইউ জাতীয় শব্দ করে ওঠে, পা নাচিয়ে ওঠে। মেয়ে কোনো কারণে আনন্দ অনুভব করছে বুঝে প্রত্যেকে তাকালেন। উশি একটু শব্দ করলেও আকর্ষণীয় লাগে তাদের কাছে। ওমরান সেভাবেই গালে চুমু এঁকে দেন মেয়ের। সব কিছু প্যাকিং শুরু করো মা, আজ থেকে শনিবারে রওনা দেব। তারা চট্টগ্রাম যাবে, ওমরানের নিজেদের বাড়ি। এখন শ্রেয়সী অনেকটা সুস্থ। ওমরানের বিয়ে হলো, বাচ্চা হয়ে গেল, অথচ তার বউ বাচ্চা এখনও নিজেদের শ্বশুর বাড়ি, দাদা বাড়ি দেখা পেল না। এখানে আকিকা দেওয়া হয়েছে একবার উর্শির, নিজেদের বাড়ি যাবে এবার। সেখানে গিয়ে উর্শির আকিকাও হবে, সাথে শ্রেয়সীকে পরিচয় করানো হবে আত্মীয় স্বজনদের সাথে। মূলত ওমরান তাওসিফের স্ত্রী সন্তান উভয়ের জন্যই অনুষ্ঠানটি। ওমরান মেয়েকে তার দাদির কাছে দিয়ে স্ত্রীকে ঘুম থেকে তুলে খাবার খাওয়ালেন। ছোটকালে আধ ঘুম থেকে বাবারা যেভাবে তুলে খাওয়ায় বাচ্চাদের, আর বাবার রাজকন্যারা গাইগুই করে খায়, ঠিক সেভাবে। পার্থক্য শুধু ওমরান তার রাজকন্যাকে নয়, বরং রানীকে খাওয়াচ্ছে। শ্রেয়সী খাবে না করেও খেয়ে নিল। তারপর আবার ওমরান নিজেই ঘুম পাড়িয়ে দিলেন মাথায় হাত বুলিয়ে। রাতে ভীষণ জ্বালায় মেয়ে, অনেক ধকল যায় দুজনের, শ্রেয়সীর একটু বেশি। ঘুমে তলিয়ে গেছে বুঝে সন্তর্পণে বিছানায় রেখে চললেন মেয়ের কাছে। তাকে অল্প স্বল্প আদর করে দিয়ে চলে গেলেন ক্যাম্পে। সময় গড়ালো। ওমরানের একটা পরিপূর্ণ জীবন আছে এখন, তার স্ত্রী সন্তান তাকে পূর্ণতা এনে দিয়েছে যে, আর তার অংশ তাদের সবার কাছে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন চট্টগ্রামের উদ্দেশ্যে। আগে অবশ্য একবার আশ্রমে গেলেন শ্রেয়সীকে নিয়ে। আজকাল সেখানে আসা যাওয়া একেবারেই কমে গেছে আগের তুলনায়। শ্রেয়সীকে দেখে সবার মুখে হাসি ফুটল। উর্শিকে কোলে নিয়ে এক একজন আদর করে আশীর্বাদ দিল। সন্ধ্যার আগেই রওনা না দিলে পথ লম্বা হয়ে যাবে, তাই বিদায় জানিয়ে বের হলো তাহুরা চৌধুরী। শ্রেয়সী, ওমরান আর উর্শি। দিদুনকে দুদিন আগে
কর্নেল সাহেব নিজের সাথে নিয়ে গেছেন। তিনি ছেলে আর ছেলের পরিবারের সাথেই যাবেন অনুষ্ঠানে। বের হয়ে আশ্রম ঘুরে সবার কাছে মা মেয়ে আবার স্নেহ ভালোবাসা নিয়ে পাড়ি দিল চট্টগ্রামে নিজেদের বাড়ির উদ্দেশ্যে। রাস্তা তখন ফাঁকা, পাহাড়ি পথ ঘুরে ঘুরে নেমে যাচ্ছে নিচের দিকে। হালকা বাতাসে উর্ষি আছে মায়ের কোলে প্যাকেট হয়ে। শ্রেয়সী জানালার পাশে হেলান দিয়ে মেয়েকে দেখছিল আর নানান কথা বলছিল মেয়ের সাথে। পাশে উর্ষির দাদি উমরান স্টিয়ারিং হাতে মাঝে মাঝে পিছনের আয়নায় তাকিয়ে তাদের দেখছেন। পুই পাশে খাঁচায় বসে আছে। আম্মা, মায়া, আ আ উর্ষি কোলে থাকতে চাইছে না, কি চাইছে স্পষ্ট না, তবে শ্রেয়সী ধরে নিল সামনে, অর্থাৎ পাপার কাছে যেতে চাইছে মেয়ে। পাপ্পা ড্রাইভ করে, যেতে পারে না ওখানে। মাম্মা আছি না, দাদু আছে, দেখো। মেয়েকে নিজের কাছে রাখতে কোলে অল্প একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে শ্রেয়সীর নানান কথা। দিদি ভাই, দাদু আসবে, আসো কোলে। এই তো, আসো সোনা, পাপা ড্রাইভ করে, পাপা নিতে পারে না। দাদুর কাছে এসো আমার লক্ষ্মী সোনা। উর্ষি মুখ ফিরিয়ে নিল। সে কারো কোলে যাবে না, মায়ের কোলেও থাকতে চাইছে না। বেশি বেশি দুষ্টু হয়েছে আমার সোনা। মাম্মার কথা শোনে না, দাদুর কথা শোনে না, খালি পাপ্পা আর পাপ্পা। পুঁই পাখিকে কোলে নেবে এবার থেকে মাম্মাম। সেই উর্ষি মাম্মামকে ভালোবাসে, তোমার মতো না। শ্রেয়সী কথাগুলো বলে নাটকে ভঙ্গিতে মুখ ফিরিয়ে নেয় উর্ষি থেকে। মায়ের মেকি অভিমানী চেহারায় চোখ বুলিয়ে উর্ষি আকস্মাৎ উই উইয়া জাতীয় শব্দ করে হেসে ওঠে। তাকে হাসতে দেখে শ্রেয়সী হাসে। আবার মেঘি অভিমানী চেহারা বানিয়ে নাটক করলো মেয়েকে বাবার কাছে যাওয়ার বায়না ভুলিয়ে রাখতে। উর্ষিও মাকে বারবার এক ভঙ্গি অনুকরণ করতে দেখে মজা পাচ্ছে বুঝি। এদিকে পুঁই পাখিও ডানা ঝাপটে সুর তুলছে তাদের সাথে। তাহুরা চৌধুরী চোখ লেগে গেল অল্প ঘুমে। মা মেয়ের খিলখিল হাসি শুনে ওমরান গাড়ির লুকিং গ্লাসে তাকালেন। ঠোঁটের কোণে হাসি ফুটে মেয়ের সাথে খেলতে থাকা স্ত্রীকেও মেয়ের কাছে বাচ্চা হয়ে ধরা দিতে দেখে। চোখ ফিরিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দেন। সব কিছু শান্ত তখন। গাড়িও বেশ শান্তভাবে ড্রাইভ করছেন। সময়ের সাথে সাথেই উমরান বুঝতে পারলেন কিছু একটা ঠিক নেই। গাড়ির ব্রেক ফেল করেছে নাকি আগে থেকে করানো। ভাবার মতো সময় বা মানসিকতা জাগলো না উমরান তাওসিফের। প্রথমে কপালে ভাঁজ ফেলে আদৌ ব্রেক ফেল করেছে ভাবনাটা সঠিক কিনা যাচাই করলেন স্টিয়ারিং চেপে। না, ব্রেক ফেল করা। সবার আগে ফোন দিয়ে কাউকে জানাতে দেখা গেল গাড়ির ব্রেক ফেলের বিষয়টা। মেয়ের সাথে কথা বলতে থাকা শ্রেয়সী শুনল না তা। তখনও উমরান শান্ত, তবে কপালে গাঢ় ভাঁজ। এক পলক আয়নায় তাকালেন, মা ঘুমাচ্ছে আর তার স্ত্রী সন্তান তখনও আবল তাবল বকে নিজেরা হাসছে। পুঁই পাখি চুপচাপ। উমরানের কপাল বিয়ে ঘাম ঝরতে দেখা গেল এক ফোঁটা। অর্থাৎ উপরে উপরে শান্ত দেখালেও ভেতরটা ততটাই অস্থির। ক্রমাগত গাড়ি নিয়ন্ত্রণে আনার যথাসাধ্য চেষ্টা করলেও হলো না। শ্রেয়সী, মেয়ের থেকে মনোযোগ সরিয়ে স্বামীর ডাকে তাকায় সে। ঐশীকে সুন্দর করে ধরো, মায়ের আরও কাছে যাও, শক্ত করে ধরে বসো। এভাবে বলাই শ্রেয়সীর কপালে ভাঁজ পড়ল। কিছু একটা ঠিক লাগছে না। কি হয়েছে মেজর, কোনো সমস্যা? যা বলছি করো সোনা। ঐশীকে শক্ত করে ধরো, মাকে ডাকো। শ্রেয়সী ভয় পেয়ে ডাকলো শাশুড়িকে। উমরান তখন গাড়ির বেপরোয়া গতি নিয়ন্ত্রণে তীব্র চেষ্টায়। রাত হয়, গাড়ি কম রাস্তায়, তবে আকস্মিক একটি ট্রাক সামনে থেকে দ্রুত গতিতে আসলো হর্ন বাজাতে বাজাতে। উমরান গাড়ি অন্যদিকে নিয়ে গেলেন ট্রাকের সামনে না পড়ার জন্য। কিন্তু অন্ধকারে দেখা না গেলেও ওপাশে অনেক গাছ ধাক্কা খেয়ে কোনোভাবে গাছ পেরোলোই খাত। গাছ পেরোলো না তারা, তবে জোরে ধাক্কা লাগায় গাড়িটা বাইরে থেকে কেমন মুচড়ে যেতে দেখা গেল। গাছটা পুরোপুরি হেলে গেছে। ভেতর হতে তাদের চিৎকারের আওয়াজ এলো, বাচ্চার কান্নার আওয়াজ এলো। পাখির সুরেলা কণ্ঠ করুণ শোনালো। জানালার পাশে থাকা মা মেয়ে
গাড়ি কাত হয়ে থাকায় বাইরের দিকে হেলে যাচ্ছে। তার উপর জানালার কাঁচ ভেঙে গেছে পুরোপুরি। বন্ধ করে দিয়েও লাভ হবে না। তাহুরা চৌধুরী ছেলে, বউ আর নাতনির গায়ের উপর অচেতন হয়ে পড়ে আছে। তার নিচে উশি চাপা পড়েছে। শ্রেয়সী কাঁদছে, মেজরকে ডাকছে যেন মাকে ধরে। তার মাথা বেয়ে রক্ত পড়ছে অবিরত, কিন্তু চিন্তা শাশুড়ি আর মেয়েকে নিয়ে। ওমরান স্ত্রী, সন্তান আর মাকে দেখলেন একজনের উপর অপরজন চাপা পড়ছে, কিন্তু সিট বেঁকে যাওয়ায় গাড়ির কাঁচ ভেঙে হাতে পায়ে ঢুকায় রক্তাক্ত হয়ে পড়েছে ওমরানের শরীর। সে পাখির খাঁচাটা কোনোভাবে বের করে বাইরে যথাসম্ভব সাবধানে আর ধীরে কোথাও ছুঁড়ে ফেলল। গাড়ি বেকায়দায় মোচড়ে যাওয়ায় ওপাশ থেকে চেয়েও আসতে পারছে না। পিছনে পরিবারের কাছেই ওমরানের মাও অজ্ঞান হয়ে আছেন। গাড়ি বাম দিকে হেলে থাকলো। ওমরান চিৎকার করে উঠলেন, শ্রেয়সী, উশিকে শক্ত করে ধরো, এক হাতে সিট আঁকড়ে ধরো সোনা, কিছু হবে না, আমি আসছি এখনই। সিটটা কোনোভাবেই ধরে রাখো প্লিজ, ছাড়বে না কেমন, আমি আসছি। সর্বোচ্চ শক্তি দিয়ে বেঁকে যাওয়া সিট সরাতে সরাতে বলল সে। শ্রেয়সী মেয়েকে বুকের সাথে চেপে ধরল প্রাণপণে। পুই বাইরে খাঁচার ভিতর আতঙ্কে ডানা ঝাপটাতে শুরু করেছে। মেজর, ভয় করছি, তাড়াতাড়ি আসুন। এক হাতে মেয়েকে আগলে রেখে অন্য হাতে সিটের মাথা আঁকড়ে ধরে বলে সে। পাহাড়ি রাস্তা হওয়ায় পাশে খোলা জানালার দিকে তাকালেই নিচে সবুজ বন জঙ্গল দেখা যাচ্ছে শুধু, আর কিছু না। ওমরান প্রাণপণে মাকে ডাকছে আর এ পাশে আসার চেষ্টা করছে। সময় গড়িয়ে গেল, ওমরান তখনও চেষ্টারত। এদিকে শ্রেয়সী নিস্তেজ প্রায়। এক মুহূর্ত, দ্বিতীয় মুহূর্ত, তারপর শ্রেয়সীর সিট আঁকড়ে ধরা হাত ছুটে গেল। কোনো রকম ব্যালেন্স করে মেয়েকে সিটের উপর দিয়ে গড়িয়ে পিছনের সিটে অল্প করে ছুঁড়ে ফেলল। রক্তাক্ত অচেতন তাহুরা চৌধুরীর সম্পূর্ণ ভার শ্রেয়সীর উপর। পেটে সেলাইয়ের জায়গায় খুব আঘাত লেগেছে তার, তাও প্রাণপণে মাকে ডাকছে। কথা বলছে না কেন? মায়ের কি হলো? আতঙ্কে বুক কাঁপছে তার। মেজর বারবার আরেকটু শক্ত করে ধরে রাখতে বলছে তাকে, কিন্তু শ্রেয়সী চোখে মুখে অন্ধকার ছাড়া কিছু দেখতে পাচ্ছে না। মাথায় গাছের আঘাত লেগেছে খুব জোরে। কপাল বেয়ে মাথা থেকে রক্ত পড়ছে টুপটুপ করে। কোথাও একটা ফেটেছে, সে বুঝতে পারছে খুব তীব্র যন্ত্রণা হচ্ছে। চোখ দুটো খোলা রাখতে পারছে না। সব কিছু অন্ধকার কেন? শ্রেয়সীর কান্না পেল। সে কি মরে যাবে? বাবা মায়ের কাছে চলে যাবে এত তাড়াতাড়ি? উশির কি হবে তাহলে? বুকের দুধ খায় মেয়েটা এখনও। পৃথিবীতে এসেছেই তো সেদিন। মাম্মাকে ছাড়া কিভাবে থাকবে? মেজর মেজর কি তাকে ভুলে যাবে? সব অন্ধকার দেখছে সে। মেজরের বারবার একটু শক্ত করে ধরার অনুরোধ কানে বাজলো, কিন্তু রাখতে পারল না সে অনুরোধ। শরীর সায় দিচ্ছে না, তলপেটি আর মাথায় তীব্র যন্ত্রণা তার। চোখ খুলতে পারছে না। আস্তে আস্তে অচেতন হয়ে পড়ল। ভারসাম্য ছুটে গেলে গড়িয়ে পড়তে লাগলো ভাঙ্গা জানালা দিয়ে নিচের দিকে। না, কোনো চিৎকার না তো কান্না, কোনো শব্দ হলো না। পড়ে গেল শুধু। বুকের ভিতর জমাট বাঁধা চিৎকার বেরিয়ে আসলো ওমরানের। শ্রেয়সী, এই কোথায় পড়ে গেল শ্রেয়সী? কেউ উত্তর দিল না। চারদিকে ঝাপসা অন্ধকার। বেশ কয়েকবার ডাকলো, বেরোতে পারছে না বাইরে কোনোভাবে, আর না এপাশে আসতে পারছে। বেশ অনেকক্ষণ ডাকলো স্ত্রীকে, কিন্তু চুপচাপ নিস্তব্ধ। চারদিকে ফাটা কাছের পাশের রক্ত গড়িয়ে নামছে। চাকার কাছেই মাটি খানাখন্দ। ইঞ্জিনের ভিতর সাদা ধোঁয়া উঠছে। কপাল ফেটে রক্ত নামছে। মা অচেতন, শাড়ি পেঁচিয়ে যাওয়ায় কোনোভাবে ঝুলে আসে। অশ্বির ক্ষীণ গঙ্গানি শোনা যাচ্ছে। খাঁচার ভিতর পুই উল্টে পড়ে আছে, কাঁপছে, বেঁচে আছে। রাস্তার ওপারে কেউই টের পায়নি এখনো। নিচের খাতে নিস্তব্ধ বন আর ভাঙ্গা গাড়ির ধাতব গন্ধ মিলেমিশে যেন মৃত্যু নীরবতা ছড়িয়ে দিয়েছে। ওমরান আরও কিছুক্ষণ শ্রেয়সীর নাম ধরে ডাকলো চিৎকার করে। রাতের অন্ধকারে খোলা জায়গায় সেই চিৎকার বেজে বেজে তার কানেই ফিরে এলো আবার, কিন্তু কেউ সাড়া দিল না। কিছু সময় পর থেমে গেল। চেষ্টা করলো না এ পাশে আসার, আর না তো বাইরে বের হওয়ার উপায় খোঁজার। যে অবস্থায় আছে সেভাবেই পড়ে রইল।
চোখ দুটো স্থির গাড়ির সামনের ভাঙ্গা রক্তাক্ত কাজগুলোতে। কানে উর্শির গঙ্গানি তখনও, একসময় তাও বন্ধ হয়ে গেল। কিছু সময় পর অনেকগুলো গাড়ির শব্দ কানে এলো। অ্যাম্বুলেন্সের শব্দ, পুলিশের গাড়ির শব্দ, ফায়ার সার্ভিস এসেছে। ঘটনাস্থল চিহ্নিত করে উদ্ধারে নেমেছে। কেউ একজন পাখির খাঁচাটি নিয়ে গেল। পুই পাখি দুর্বল অসহায় কণ্ঠে উশি পরীকে ডাকছে। উমরান চোখ বুজে নিলেন। রক্তাক্ত শরীরটি নিস্তেজ হতে দেখা গেল। একটু আগে যেভাবে প্রাণপণে বাঁচার চেষ্টা করছিল তার কিছুই লক্ষ্য করা যাচ্ছে না তখন আর। স্থান চট্টগ্রাম। তুষার, তুমি কোন ধর্মের? What? তুমি কোন ধর্মের তুষার? What? What kind of question this, ময়ূরী? I mean, তুমি হঠাৎ এসব কেন জানতে চাইছো হঠাৎ? আমার দরকার তাই জানতে চাইছি, তুমি কোন ধর্মের তুষার? Of course, I am Christian. তুমি হঠাৎ এই প্রশ্ন করছো কেন? এনিথিং রং বেবি? এ কমন আতঙ্ক নিয়ে টাইপ করতে থাকা মৌরি তুষারের রিপ্লাইটা পেয়ে রুদ্ধশ্বাস ফেলে ফোনটা রেখে দিল। তুষার খ্রিস্টান। তার ভালোবাসার মানুষটা একজন খ্রিস্টান ধর্মাবলম্বী, মুসলিম ধর্মের নয়। অথচ সে এতদিন জানতই না। কখনো ধর্ম নিয়ে কথাই ওঠেনি তাদের মধ্যে এতদিন। মৌরি এখন কি করবে, কোথায় যাবে, কিভাবে এর সমাধান করবে? তুষারকে খুব ভালোবাসে সে, মন প্রাণ দিয়ে ভালোবাসে। এখন ওকে ছাড়া কিভাবে থাকবে, কিভাবে কি করবে? এই মুহূর্তে তুষারকে খুব দরকার ছিল, তার খুব দরকার ছিল। ভেতরটা অস্থির হলেও বাইরে থেকে সম্পূর্ণ নিস্তেজ মৌরি। পুরোপুরি ভেঙে পড়েছে সে। আজ পরপর দুটো সংবাদ পেয়েছে। একটাও তাকে খুশি করার মতো সংবাদ নয়। যে ছেলেটাকে প্রাণপণে ভালোবেসে নিজের সবটুকু বিলিয়ে দিয়েছে তার অংশ মৌরির ভিতরে। আবার মৌরির ভিতরে নতুন আসা সত্তাটির জন্মদাতা একজন বিধর্মী ছেলে। মৌরি এত ধাক্কা কিভাবে সামলাবে একসাথে? কার সাহায্য নেবে? সব কিছু ভাবতে গিয়ে ভিতরের অস্থিরতা বাইরে চলে এলো। মনে হচ্ছে এখনই দম আটকে মরে যাবে। খাটের পাশে ফ্লোরে বসে আছে সে। হাতের ফোনটা এলোমেলোভাবে কোথায় ছুঁড়ে ফেলেছে জানা নেই। মৌরির অস্থিরতায় শ্বাস আটকে আসছে। সে আগের সব ভুল দোষ ত্রুটি পিছনে ফেলে নতুনভাবে বাঁচবে ভেবেছিল, কিন্তু তার সামনে আর কোনো পথ খোলা নেই। তার পরিবার এসব জানলে মেরে ফেলবে। বাবার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। মা কষ্টে মরেই যাবে। বাইরে মুখ দেখাতে পারবে না কেউ। ইতিমধ্যেই তো নিজের ভুল বুঝতে পেরেছিল, সব শুধরে নিতে চেয়েছিল। তাহলে কেন এই বিপত্তি আসলো? তার কি সুন্দর সুস্থ জীবন পাওয়া হবে না? সে নিজেকে শুধরে নেওয়ার যোগ্য না? মৌরির চোখ যায় বিছানার পাশে দাদির ঔষধের বক্সের দিকে। এক দৃষ্টে তাকিয়ে থাকে কিছু পলক। তখনও তীব্র শ্বাস প্রশ্বাসে সমগ্র দেহ কাঁপছে তার। আস্তে আস্তে হামাগুড়ির মতো করে ঔষধের বক্সের পাশে চলে যায়। ওখান থেকে এক পাতা ঔষধ নিল। নাম দেখল অ্যামলো ডিফিন লেখা গায়ে। দাদির প্রেসারের ওষুধ। দুটো খেয়েছে শুধু, আরও 12টা আছে। পাতাটা হাতে নিয়ে অনেকক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে দেখল। শুরু থেকে তুষারের সাথে নিজের সবটা আবার ভাবল। দেখা হওয়া, প্রণয় সম্পর্কে শুরু, একে অপরের প্রতি ভালোবাসায় করা ভুল, আর সেখান থেকে আজ সবটা ভাবল সে। ওষুধের পাতাটা থেকে এক এক করে সব ঔষধ বের করে নিল। পাশে গ্লাস থেকে মুখে পানি নাই। ঔষধগুলো সব একসাথে হা করে মুখে পড়ে। আপু, এতক্ষণ কি করছো রুমে? বলেছি না তোমাকে বড় মা ডাকছে। ছোট বোন ত্রিনা বলতে বলতে রুমে আসে। কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? চলো, খেতে ডাকছে সবাইকে। বড় বাবা এসে সবাইকে ডাইনিংয়ে না দেখলে বকবে। মৌরি দৌড়ে ওয়াশরুমে যায়। মুখ থেকে সব ফেলে দিল গড়গড় করে। পানি সহ সব কিছু বেরিয়ে গেল। ত্রিনা বোনের কি হলো দেখতে পেছন পেছন ছুটে আসে। মৌরি সে আসার আগে ট্যাপ ছেড়ে সবটা পরিষ্কার করে ফেলে। কি হয়েছে আপু? তুমি কি অসুস্থ? খারাপ লাগছে? মৌরি গায়ের ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে শ্বাস টেনে বলে, কিচ্ছু হয়নি, চল, দেরি হলে বাবা বকবে। বোনের সাথে চলে যায় খেতে। মৌরির বাবা ভীষণ কড়া ধাঁচের মানুষ, সব কিছু নিয়ম মতো চাই।
তিনি খেতে নামার আগে বাড়ির প্রত্যেককে ডাইনিংয়ে উপস্থিত থাকতে হবে। বাচ্চারা না থাকলে বকা শোনে বউরা, তাই মৌরির মা চাচিকে দায়িত্ব নিয়ে ডাকতে হয় সবাইকে। মৌরি গিয়ে বসলো খেতে। তার বসার পরই বাবা আসে। সবাই খোশ মেজাজে খেতে শুরু করে। খেতে বসে কথা বলা তার বাবা চাচুরা পছন্দ করে না, কিন্তু তৃণা মৃন্ময়ের জন্য এখনও এই নিয়ম কড়াকড়িভাবে প্রযোজ্য হয়নি। বাড়ির সবার ছোট বলে তারা গল্প জুড়েই খাচ্ছে। সবকিছু প্রতিদিনের মতো মা চাচি সবাইকে বেড়ে দিয়ে খেতে বসেছে। চাচুর সবার আগে খাওয়া শেষ হয়ে গেল। তৃণা মৃন্ময়ের গল্পের শেষ নেই। কথায় কথায় আবার ঝগড়াও লেগে যায়, আবার ভালো হয়ে যায় নিজেরা। দাদি আস্তে ধীরে খেয়ে উঠল। সব আগের নিয়ম, শুধু মৌরির ভেতরটাই থমকে গেছে। তুষারের সাথে তার পরিচয় ক্লাস 10-এ থাকতে। তুষার তখন তাদের স্কুল থেকে 10 মিনিটের দূরত্বে থাকা প্রাইভেট ইউনিভার্সিটির অনার্স 2য় বর্ষের ছাত্র। মৌরিকে পছন্দ করতো সে। তার স্কুলে আসা যাওয়া করার সময় দূর থেকে চোকাচোকি হতো প্রায় সময়। মৌরির ভালো লাগতো সেসব। কয়েক মাস এভাবে গেল। তারপর স্কুলের বিদায় অনুষ্ঠানের দিন তুষার পথ আটকে দাঁড়ায় প্রথমবার। সে জানায় মৌরিকে ভালোবাসে। মৌরি কিছু বলেনি, তবে ভয় পেয়েছিল তুষারের এমন পথ আটকে দাঁড়ানোয়। কেউ দেখে নিলে আর বাড়ির কারু কানে গেলে বিপদ হয়ে যাবে। বাবা মানুষটা ভীষণ কড়া তার, কিন্তু ভাগ্য ভালো মৌরির পরিচিত কেউ দেখেনি সেদিন। তুষার মৌরির নাম্বার চাই। আমার ফোন নেই। মিনমিন করে জবাব দেয় সে। বাড়ির কারো নেই ফোন? তাদের কারো নাম্বার দাও। স্কুল শেষ করে ফেললে, কোন কলেজ না কোন কলেজ যাও এরপর? তোমার সাথে কথা না বলে তোমাকে না দেখে তো থাকতে পারবো না। বাড়ির যে কারো নাম্বার দাও প্লিজ। আমি যখন তখন ফোন দিব না, তুমি বললেই দিব, প্রমিস। মৌরির মন মস্তিষ্ক তখন নতুন নতুন কিশোরী আবেগে টইটুম্বর। এই ছেলেটাকে তার ভালো লাগে। চোখের চাহনি একদম অন্যরকম, দেখতে গ্রিক পুরাণের দেবতাদের মতো। তার বয়সী বাকি 5টা ছেলের চেয়ে ভিন্ন একেবারে। চুলের স্টাইল বলুক বা কথা বলার ভঙ্গি সব ভিন্ন। চলাফেরাও সবার চেয়ে আলাদা। লাজে রাঙ্গা চেহারায় কোনোভাবে দাদির নাম্বারটাই দেয় সেদিন মহরী। তারপর তুষার যখন ধীরে বলল, আজ রাতে কি ফোন দিলে পাবো তোমায় মো? তখন তার ভিতর আবেগী প্রজাপতিরা গুড়গুড় করছিল। সেই ইতিবাচক উত্তর জানিয়ে বান্ধবী অনামিকাকে নিয়ে চলে আসে। অনামিকা তখন প্রথমবার তুষারকে খেয়াল করেছে। এই ছেলের সাথে বান্ধবীর ইটিস ফিটিস চলে সে জানতো না, সেদিন জানলো। তুষার কল দিল। মৌরির কথা হলো অল্প স্বল্প সেদিন। তারপর আর দেয়নি ফোন। মৌরি মানা করে দিয়েছে, পরীক্ষা তাই। তারপর পরীক্ষা শেষে একদিন মৌরি নিজেই ফোন দিল লুকিয়ে। তুষারের সাথে কথা হলো। মৌরির ভিতর ভালো লাগা আসলো। আস্তে আস্তে তাদের কথা হতেই লাগলো প্রতিদিন। এভাবে লাগাতার চলল। প্রণয় হলো, সম্পর্কে জড়ালো। কলেজে উঠে দেখা সাক্ষাৎও শুরু হলো। তখন নতুন নতুন স্বাধীনতা পেলে যেমন অনুভূতি হয় ঠিক তেমন অবস্থা মৌরির। পারিবারিক আদর্শ, রীতিনীতি, মূল্যবোধ যা শিখে বড় হয়েছে, সব থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হলো প্রেমের ছোঁয়া পেয়ে। ক্লাসের নাম করে রেস্টুরেন্টে, ক্যাফেতে দেখা করা, ঘুরতে যাওয়া সব হলো। গভীর থেকে গভীর হলো প্রেম। তুষার যে পরিবেশে বড় হয়েছে, যেমন তার চলাফেরা, মৌরিও তেমনভাবেই চলার চেষ্টা করে। গভীর গভীর কথাবার্তা হয় তাদের মধ্যে, ফোনালাপে কোনো ফাঁকফোকর রইল না। এক সময় দুজন দুজনকে নিজেদের সব কিছু শেয়ার করে। একদিন দেখা করতে গিয়ে কথায় কথায় জানলো তুষারের বাড়িতে আজ কেউ নেই, সবাই আত্মীয়র বাড়ির। আর তারা সেদিন যে জায়গায় ঘুরতে গিয়েছে সেটা তাদের বাড়ি থেকে বেশি দূরে না। জেনে মৌরি আবদার করলো তাদের বাড়ি নিয়ে যাওয়ার। ভবিষ্যৎ শ্বশুর বাড়ি কেমন দেখবে সে। তুষার নিয়ে গেল। একটা 8তলা বিল্ডিংয়ে থাকে তারা। তাদের ফ্ল্যাট 4 তলায়। কারোর সাথেই কারো ফ্ল্যাটের মানুষের যোগাযোগ নেই। সবার যার যার দরজা বন্ধ। মৌরি তুষারদের বাড়ি এমন জানলে আসতে চাইতো না। সে ভেবেছিল তাদের মতো বড় একটা বাড়ি যেটাতে শুধু তারাই থাকে, এমন ফ্ল্যাট সিস্টেম বিল্ডিংয়ে থাকে জানতো না। কিছুটা ইতস্তত করলেও এসে যখন পড়েছে আর কিছু বলল না। সেদিন মৌরিকে নিজেদের ফ্ল্যাট ঘুরে ঘুরে দেখায় তুষার। মা, বাবা, বোন
তার গ্রানি সে কে কোথায় তাকে দেখিয়েছে। তারপর কফি নিয়ে সোফায় বসে দুজনে। তুষার খুব ভালো গান গাইতে পারে, প্রায় মৌরিকে গিটার নিয়ে গান গেয়ে শোনায়, সেদিনও শোনালো। এরপর সব ঠিক মনে হলেও আসলে আর কিছু ঠিক ছিল না। অঘটন ঘটে যায় প্রথমবার। তুষার কোথায় কোথায় আবদার করে বসে মৌরিকে কাছে পাওয়ার। মৌরি প্রথমে মানা করলেও শেষে আর টিকতে পারেনি তুষারের প্রেমময় আবদারের সামনেই। দুজনে আবেগের বশে মস্ত বড় ভুল করে ফেলে, নিজেদের একে অপরের কাছে বিলিয়ে দেয়। মৌরি কলেজের নাম করে প্রেমিকের সাথে ঘুরতে এসে জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করে ফেললেও মৌরি শুনেছিল শারীরিক সম্পর্ক হয়ে গেলে নাকি প্রেমিকরা প্রেমিকাদের থেকে আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু তুষারের মধ্যে তেমন কিছুই দেখা গেল না। তাকে আগের চেয়ে বেশি কেয়ার করতে, ভালোবাসতে দেখা যায়। এতে যেন মৌরি আরও গলে গেল তার ভালোবাসায়। এভাবেই চলতে লাগলো তাদের দিনগুলো। একে অপরের প্রতি ভালোবাসা, মাঝে মাঝে কলেজ ফাঁকি দিয়ে দেখা করা, এভাবে চলছিল। তবে আর দৈহিকভাবে কাছে আসাআসি হয়নি। লুকিয়ে চুরিয়ে প্রেম চলল প্রায় 1 বছরের কাছাকাছি। এর মাঝে মৌরির সেদিন একা ফ্ল্যাটে যা হয়েছিল তা একেবারে ঠিক হয়নি। এই উপলব্ধি এসেছে আগে অপরিণত আবেগী থাকলেও সময়ের সাথে সাথে ঠিক ভুল বুঝতে শিখছে। তাই আগের চেয়ে তুষারকে সময় দেওয়া কমিয়ে দিল। জীবনটা শুধু তুষার নিয়ে নয়, পরিবার, লেখাপড়া সহ তারও একটা জীবন আছে, ভবিষ্যৎ আছে। কিন্তু তুষার তার এই পরিবর্তন নিতে পারল না, ভুল বুঝলো। মৌরি অন্য কাউকে মন দিয়েছে ধরে নিল সে। ফোন আলাপে প্রায় ঝগড়া হয় দুজনের। মৌরি হাজারবার বুঝিয়েছে সে তুষারকেই ভালোবাসে, তাও ছেলেটা মানছে না মৌরির এই পরিবর্তন। একদিন দেখা করলো আবার। তুষারের অবস্থা দেখে মৌরি স্তম্ভিত। তখন কি হাল করেছে নিজের, বিদেশি ছেলেদের মতো দেখতে, সব দিক দিয়ে চার্মিক ছেলেটার। চুল উস্কো খুস্কো, শার্টের হাতা দেখে মনে হচ্ছে কোনোভাবে গায়ে জড়িয়ে এসেছে সে। আয়রন করা শার্টের জায়গায় কেমন কুচকানো, চোখ মুখ লাল। তুষার, এই অবস্থা কেন তোমার? কি হাল করেছো? তোমার কি জ্বর? কথাটা বলে অল্প করে কপালে হাত ছুঁয়ে দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে ছেলেটার। সে বিচলিত হয়ে ওঠে। এ কি, গা তো পুড়ে যাচ্ছে। তুমি এই অবস্থায় দেখা করতে এসেছো কেন? মেডিসিন নাওনি? তুষার তার হাত খপ করে ধরে ফেলে। এই জ্বরে গা পুড়বে না আমার। তুমি অবহেলা করলে পরে ভিতরটা, অন্য কিছুতে না। তুমি আগের মতো ভালোবাসো না কেন আমায়? আমি কি কোনো ভুল করেছি, নাকি তুমি অন্য কারোকে ভালোবেসে ফেলেছো মো? চুপ করো। অন্য কাউকে ভালোবাসিনি। আমি 1000বার বলেছি তোমাকেই ভালোবাসি শুধু। তাও এসব কেন পাগলামি? জ্বর নিয়ে বাড়িতে বিশ্রাম না নিয়ে এভাবে জোর করে আমার সাথে দেখা করছো। আঙ্কেল আন্টি নেই বাসায়? ওনারা কি দেখেনি তোমার এই অবস্থা? কেউ নেই, সবাই নানির বাড়ি গেছে। নানি সিক খুব, ওনাকে দেখতে গেছে। মৌরি বুঝলো তুষারের নানু অসুস্থ, তাই সবাই ওনাকে দেখতে গেছে। তুষার অসুস্থ বলে সে যায়নি, নিশ্চয়ই বাড়ির লোকেরা বিশ্রাম নিতে বলেই গেছে ছেলেকে। কিন্তু সে পাগলামি করছে এখানে তার সাথে। বাসায় বিশ্রাম না নিয়ে তুষারের প্রতি মায়া হলো তার। অনেক কিছু বুঝিয়ে সুজিয়ে বাড়ি নিয়ে গেল নিজেই। ছেলেটা শুধু একটা কথাই জপছে, মৌরি কেন তাকে আগের মতো আর ভালোবাসে না। তুষারকে স্যুপ বানিয়ে খাইয়ে দিল, জ্বর পট্টি দিল। কিন্তু তুষারের জ্বর মৌরির দেখা পেয়েই আগের চেয়ে কমতে শুরু করেছে। মন শান্তি থাকলে শরীরও শান্তি লাগে। মৌরির কোলে মাথা রেখে শুয়ে আছে সে, কোনোভাবে মৌরির থেকে দূরে যেতে চাইছে না। মৌরি তখন তার এ কদিনের সামান্য অবহেলায় তুষারের কি অবস্থা হলো ভেবে অনুশোচনায় ভুগছে। এভাবে কাউকে সীমাহীন ভালোবাসা দিয়ে নিজের মন মর্জি মতো দূরে সরে যাওয়া উচিত হয়নি বুঝলো। যা কিছু উপলব্ধি করেছে নিজে, সেসব তুষারকে অল্প হলেও বুঝিয়ে স্পেস নেওয়া উচিত ছিল। তুষারের মাথায় হাত বুলিয়ে দিল সে। তুষার মৌরির সে হাত নিয়ে চুমু খেলো তাতে। একবার দুবার বারবার চুমু খেলো। আবার কোলে মাথা রেখে তার পেটে মুখ গুজল। জ্বরের কারণে শ্বাসটাও গরম তার। মৌরি কেঁপে উঠল সাথে সাথে। তুষারের হাবভাব আর গতি ঠিক দেখে এগোচ্ছে না। সে কোনো রকম বুঝিয়ে দূরে সরিয়ে দিতে চায়, কিন্তু তুষার মানছে না। এতদিন পর মন মতো একটু সেবা পেয়েছে,
প্রিয়সীর, আর ছাড়তে চাইছে না। একটু গভীরভাবে চায় তার মৌরিকে। তুষার লাগাম ছাড়া হয়ে ওঠে, মৌরির কোনো কথা শোনে না। মৌরি অনেক চেয়েও বোঝাতে পারল না ছেলেটাকে। এই যে সে আজ কোনোরকম শারীরিক মেলামেশা চাইছে না, এতেও তুষার ভুল বুঝছে। তার ধারণা মৌরি তার প্রতি অনাগ্রহী। এখন শেষে না পেরে ভুল হচ্ছে জেনেও আবেগ অনুভূতিবিহীন নিজেকে আবার সঁপে দিল তুষারের কাছে। আবার করে ফেলল চরম ভুল। সেদিনের মতো ভুল যাতে আর না হয়, তাই সে চেয়েছিল গোপনে দুজনে বিয়ে করে নিতে। এটাই একমাত্র সমাধান। তারপর সে নিজের মতো পড়ালেখা করবে। তুষারের আর কোনো ইনসিকিউরিটি থাকবে না যে মৌরি অন্য কাউকে ভালোবাসে বলে তাকে অবহেলা করছে। তারপর তুষার যেদিন মোটামুটি ভালো একটা চাকরি পাবে, সেদিনে প্রস্তাব দিবে মৌরির বাবাকে। ততদিন অন্য কোথাও যাতে তার বিয়ে কথা না ওঠে বাড়িতে, সেই দায়িত্ব নিজে নেবে মৌরি। সব ভুলকে ফুল করে নিয়ে সুন্দরভাবে বাঁচবে পরিকল্পনা করে নিয়েছিল সে। কিন্তু সব ভুল চাইলেই ফুল বানানো যায় না। ভুলের চিহ্ন তার পেটে চলে এসেছে, আজ নিশ্চিত হলো। আর আজই তুষার খ্রিস্টানের কথা অনামিকা ফোন করে জানালো। অথচ এই 1 বছরের সম্পর্কে সে নিজে কোনো দিন বুঝতে পারেনি যে দুজন দু ধর্মের মানুষ। তুষারের মম, ড্যাড, গ্র্যানি, ন্যানি এসব সম্বোধনের কারণ নেহাতই আধুনিকতা ভেবেছিল। কারণ শুরু থেকেই তার চালচলন, পোশাক আশাক, হাব ভাব, কথা বলার ভঙ্গি সব বিদেশি ধরনের। তুষারদের বাড়িও তো গিয়েছে সে, কই তেমন কিছু তো চোখে পড়েনি যাতে কিছুটা হলেও আন্দাজ করতে পারতো এই বিষয়ে। আর না তো তুষারকে কখনো আলাদা কোনো সৃষ্টিকর্তার নাম নিতে শুনেছি। সব সময় তো গড ডাকতো সৃষ্টিকর্তাকে। কিন্তু এটা তো আজকাল কত মুসলিম হিন্দুরাও বলে কথায় কথায়। তুষারকেই কেন ভিন্ন ধর্মের হতে হলো? এখন সে তুষারের সাথে অবৈধ মেলামেশা করে এক পাপ করেছে, পাপের ফলও এসেছে। ভিন্ন ধর্মী কাউকে বিয়ে করে কিভাবে অন্য পাপ করবে? আবার তাকে বিয়ে না করলে বাচ্চাটা, এই সমাজ, তার পরিবার, বাবা মা মৌরির সন্তানকে মেনে নেবে। মৌরি জানে না এত এত পাপ কি করে গোছাবে সে। কোনো পাপ থেকে বাঁচার পথ খুঁজবে, কিন্তু তুষারকে ছাড়াও বাঁচা সম্ভব না, কখনো না। খেতে খেতে এসব ভাবনায় এতটাই ডুবে গেল মৌরি যে দাদির অনবরত ডাক কানে ঢুকছে না তার। যখন ধ্যান ভঙ্গ হলো তখন সবাই খেয়ে যার যার মতো চলে গেছে। শুধু দাদি পানের বাটা নিয়ে আবার বসেছে নিজের জায়গায়। তাকে ভাত না খেয়ে বারবার নড়চড় করতে দেখে ধমক দিচ্ছে। মৌরি ধমক শুনে পানি দিয়ে বাকি ভাতটুকু গিলে নেয় কোনোভাবে, তারপর উঠে চলে যায়। দাদির কথার উত্তর দেয় না। সে যে রুমে ঢুকেছে আর বের হয়নি মৌরি। একেবারে রাতে যখন আবার খেতে ডাকতে গেল মা, তখন দেখলো মৌরি ফ্যানের সাথেই ঝুলছে। মৌরির মায়ের আত্মচিৎকার আর আত্মনাদে সবাই ছুটে আসে। মৌরিকে ফ্যানের সাথে দড়ি পেঁচিয়ে ঝুলতে দেখে প্রত্যেকে স্তম্ভিত হয়ে পড়ে। চাচ্ছু তাড়াতাড়ি যান ভাতিজির কাছে, হাঁটু দেশ আগলে ধরে যাতে গলায় প্যাঁচ কিছুটা আলগা হয়। মৌরিকে নামানো হয়। শ্বাস চলছে তখনও। রাতের অন্ধকারে বুক ভর্তি আতঙ্ক, মুখে সৃষ্টিকর্তার নাম আর মনে একরাশ প্রশ্ন নিয়ে সকলে ছোটেন হসপিটালের উদ্দেশ্যে। সময় পেরোলে ডক্টর এসে জানালো ভ্রণটা রাখা সম্ভব হয়নি। বর্তমান প্রাপ্ত মনস্কদের জন্য সন্ধ্যা গড়িয়ে গেল। মৌরি তার স্বামীর সাথে শ্বশুর বাড়ি এসেছে। মূল গেট পেরিয়ে গাড়িটা ভিতরে প্রবেশ করলো। থেমে গেলে নামলো দুজনেই, আগে মেজর পরে মৌরি। মেজরের সাথে তাদের সওদাগর বাড়ি যাওয়া অপরজন বাড়িটা পার্ক করতে নিয়ে গেল। লোকটা মেজরের বন্ধু। গাড়িতে দুজনার কথোপকথন শুনে বুঝেছিল সে। পরবর্তীতে যখন পরিচয় করিয়ে দেয় তখন নিশ্চিত হয়। গাড়ি থেকে নেমে সে মুগ্ধ নয়নে তাকায় বাড়িটার দিকে। চমৎকৃত নয়ন ফেলে আশেপাশটা দেখে। ঢের সুন্দর প্রাচুর্যে ভর্তি একটা বাড়ি। সাদা রংটা খুব সিগ্ধ দেখাচ্ছে। সবচেয়ে বড় কথা, মৌরি মনে মনে নিজের জন্য ঠিক যেমন ধরনের একটা বস্তি কল্পনা করে, একেবারে তেমনই। কি আশ্চর্য, এত পছন্দ হচ্ছে কেন সব? ঠিক যেন মৌরির মনে মনে ভাসনা করা একখানা ফুলবাড়ি। সবচেয়ে বেশি অবাক হয়
যখন সদর দরজার সামনে কলিং বেল বাজিয়ে মেজরের সাথে দাঁড়াতে সময় চোখ পড়ে কলিং বেলের পাশে ছোট্ট করে খোদাই করা ফুলবাড়ি লেখাটার দিকে। মন প্রফুল্ল হলেও কাকতালীয় বিধায় হতভাগ মৌরি নিজের বিস্ময় মেজরের কাছে প্রকাশ করে না। মিনিট দুয়েক পর কেউ একজন দরজা খুলে দেয়। এসেছেন? ওহো, এত কাছে মেয়েটা, কোনোভাবে শান্তি করাতে পারছিলাম না, খাবার তো খাচ্ছেই না। এখনো কাঁদছে নাকি? দাঁড়ান, আমি দেখছি। মেজরের কপালে দুশ্চিন্তার রেখা, কণ্ঠে উৎকণ্ঠা। মৌরি বুঝে নেয় ফোনে সেই বাচ্চাটার কথা বলছে, কিন্তু বাড়িতে কি আর কেউ নেই? মেজরকেই দেখতে হবে। বাচ্চাটা কাঁদছে, বাবা মা বা বাড়ির আর কেউ কি একটু আদর দিয়ে শান্ত করতে পারে না? সেই কখন লোকটা আসবে বাইরে থেকে, ততক্ষণ একটা বাচ্চা এভাবে কাঁদবে? আশ্চর্য। মৌরির এক হাত তখনও তার স্বামীর হাতে বন্দি, তাকে নিয়েই ভেতরে ঢোকে। কিন্তু প্রথমে চিন্তায় মৌরিকে খেয়াল না করলেও দরজা খোলা নারীটির এবার তার দিকে নজর পড়ে। ওকে। মৌরিকে ইশারা করে মেজরের উদ্দেশ্যে প্রশ্ন ছড়েন তিনি। মেজরের কপালে তখনও ভাঁজ, বাচ্চারা কাঁদছে তাই শান্ত নেই নিজেও। নারীটির কথা শুনে সেভাবেই জবাব দেয়, মাই ওয়াইফ উশিস মাদার। নারীটি বিস্ফোরিত নেত্রে তাকায়। আপনি এবার বিয়ে করেছেন? ডোন্ট শাউট রাইমা, উশি চিৎকার চেঁচামেচি শুনলে ভয় পাবে। শীতল স্বরে রাইমা নামের নারীটিকে চুপ করতে বলেন। নারীটি হতভম্ব ভাব কাটাতে না পারলেও নিজেকে সামলে নেয়। উশি উচ্চ শব্দে ভয় পায়। বাচ্চাটির বয়স কত হবে? 1 বছর বা তার কাছাকাছি, এর বেশি হবে না। মেঝেতে বাচ্চাদের একটি ছোট চেয়ার বসিয়ে ওমরান তাওসিফ নিজের ক্রন্দনরত কন্যাকে তুলে বসালেন। এই মুহূর্তে তার মধ্যে আর মেজর মেজর ভাবটা লক্ষ্য করা যাচ্ছে না। শুধুমাত্র একজন পিতা, যার চোখে মুখে মেয়ের জন্য মমতার ছাপ স্পষ্ট। এক হাত দিয়ে বাচ্চার কোমর আগলে তার স্থিতি নিশ্চিত করেন যাতে হেলে না যায়। অন্য হাতে চামচে দুধ আর নরম খিচুড়ি নিয়ে কন্যার মুখের কাছে ধরলেন। মাম্মা, টেক দিস। আদো আদো কণ্ঠে কিছু বলতে মুখ খুলেছিল। তার পিতা এই ফাঁকে মুখে খাবার ঢুকিয়ে দেয়। উশি অল্প করে খেতে খেতে টলমল চোখে হেসে ওঠে রিনঝিন শব্দ করে। চোখ ভেজা থাকলেও পিতাকে কাছে পেয়ে আর কাঁদছে না। নাও মাম্মা, মাই প্রিন্সেস, আর একটু, এই তো শেষ। উশি খিচুড়ির চামচ টেনে নিল, কিছুটা মাটিতে পড়ে গেল। ওমরান তাওসিফ হালকা হাসেন, এক হাত দিয়ে কন্যার ছোট্ট হাত ধরে খেতে সাহায্য করলেন। দুধের ফিডারটাও পাশে রেখে মাঝে মাঝে চুমুক নেওয়ার সুযোগ দিলেন। শি পারফেক্ট, ইউ আর ইটিং সো ওয়েল মাই গার্ল, 1 স্পুনফুল, ওকে? উশি খিলখিল করে হাসে, নানান অসংলগ্ন শব্দ করে খিচুড়ি আর দুধের সাথে খেলতে খেলতে ফেলে দিল। ওমরান তাওসিফ চুপচাপ শান্ত হাতে সামলে নিলেন। মনে হলো যেন অভ্যস্ত এসবের সাথে। এক হাতে বাচ্চাকে ধরে রাখছে, আরেক হাতে খাওয়াচ্ছে, কোনো অভিজ্ঞ মায়ের মতো। এতটাই নিখুঁত যে মনে হচ্ছে এই কাজে তিনি পুরো জীবন ধরে অভিজ্ঞ। খাওয়ানোর পর বাচ্চার চুল ভেজানো কাপড়, মুখোশ সব এক এক করে পরিষ্কার করে দিলেন। রাতের এই মুহূর্তে একা হাতে সব সামলাচ্ছেন, খাওয়ানো, পরিচর্যা, আদর সবই। মৌরি বিছানায় যন্ত্রমানবের মতোই স্থির হয়ে বসে সবটা দেখল। বাইরটা দেখে তার ভিতরের অনুভূতি বোঝা মুশকিল, তবে ভালো কিছু চলছে না তার মন মস্তিষ্কে। বাচ্চাকে ঘুম পাড়িয়ে তার দোলনায় আস্তে করে সাবধানে শুইয়ে দেন পিতা। তারপর শৌ শৌ শব্দ করে হাত বুলিয়ে দিলেন যাতে উঠে না যায়। কন্যা গভীর ঘুমে তলিয়ে গেছে নিশ্চিত হয়ে উঠে আসেন। মৌরিকে পাথর মূর্তি হয়ে বসে থাকতে দেখে বলেন, মৌরি, আপনাকে ড্রেস বের করে দিয়েছিলাম, ফ্রেশ হয়ে নেননি এখনো? কি ছিল এসব? ওমরান মৌরি থমথমে কণ্ঠে একটু থেমে যান। এতক্ষণে সবটা মাথায় খেলে যায় তার।
মেয়েটা কাঁদছে শুনে চিন্তা আর উৎকণ্ঠতায় অন্য কিছুতে মনোযোগ ছিল না। তবে মেয়ে মাত্রই ঘুমিয়েছে। এই মুহূর্তে কোনো আলাপ আলোচনা কিংবা কথা কাটাকাটি চান না তিনি, তাই শান্ত কণ্ঠেই বলেন, কাল কথা বলি আমরা। এখন ঐশী ঘুমাচ্ছে। চিৎকার চেঁচামেচি কিংবা যে কোনো উচ্চ শব্দে ও ঘুমাতে পারে না। ডিভোর্সি, বিপত্নিক নাকি বহু বিবাহ? এমন কিছুই না, আপনি ভুল বুঝছেন। আমি কাল বলছি আপনাকে সব। বাচ্চাটার বাবাকে? মৌরিকে থামতে না দেখে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলেন ওমরান। আমি? আপনি আবার বিয়ে করেছেন? এই কথার মানে কি? মৌরি তার স্ত্রী শুনে রাইমা এই কথাই বলেছিল বাইরে। ওমরান আবারও শান্তভাবে জবাব দেন, আগে একবার বিয়ে করেছিলাম। আমাকে ঠকানোর কারণ? ভুল ভাবছেন, কাল আপনাকে সব খুলে বলছি। আজ একটু শান্ত থাকুন প্লিজ। মৌরির শ্বাস প্রশ্বাসের গতি বাড়ে, কান লাল হয়ে উঠেছে রাগে। আমার পরিবার, আমার বাবা এসব জানলে আপনি পার পেয়ে যাবেন ভেবেছেন? ওমরান কপালে ভাঁজ ফেলে স্ত্রীর দিকে তাকান, তাকে ভয়ে দেখাচ্ছে। পাবো না। মৌরি এদিক ওদিক তাকাই অস্থির ভঙ্গিতে, নিজেকে শান্ত করার প্রচেষ্টায় শেষে না পেরে বলে, আপনি আপনার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান, নয়তো আমাকে খালি কোনো রুম দেখিয়ে দিন প্লিজ। আমি খারাপ কিছু করে ফেলবো। আমার সামনে থেকে চলে যান, আপনারা চলে যান। ওমরান অশান্ত মৌরিকে দেখে তার কাছে আসতে চান, তবে কি ভেবে থেমে গেলেন। এক পলক বিছানার পাশে ঘুমন্ত কন্যার দোলনার দিকে তাকান, তারপর দরজার কাছে গিয়ে রাইমাকে ডাক দেন নিচু স্বরে। রাইমা নামের মাঝবয়সী নারীটি এসে মেজর ওমরানের কথায় হাসতে ধীরে ঘুমন্ত উশিকে নিয়ে চলে যান। ওমরান তারা চলে গেলে দরজা লাগাতে যায়। আপনিও চলে যান, আপনাকে আমার সহ্য হচ্ছে না। হাঁপাচ্ছে মৌরি, গায়ে থাকা দুপাট্টাটির কিছু অংশ কাঁদে, কিছু অংশ নিচে গড়াগড়ি খাচ্ছে। ওমরান দেখেন তাকে, কিছু না বলে দরজাটা লাগিয়ে তার কাছে আসেন। শান্ত হন, আমি আপনাকে কাল সব বলবো। এত উত্তেজিত হবেন না। মৌরির মাথা কাজ করছে না, কি বলা উচিত কি করা উচিত কিছু না। অতি রাগ, উত্তেজনা, অস্থিরতায় সে হঠাৎ কেঁদে উঠল। সব কিছু জ্বালিয়ে দিতে ইচ্ছে করছে তার, মেজরকে কিছু করে দিতে ইচ্ছে করছে। কিছুই করতে না পেরে খুব কাঁদল মৌরি। লোকটা তাকে এভাবে ঠকালো। বিয়ে করেছিল আগে, একটা বাচ্চা আছে, তাও কত সহজে না সেদিন বলেছিল তার উপর বিশ্বাস রাখতে, তাকে বিশ্বাস করে হাত ধরতে, সারা জীবন নাকি তাকে আগলে রাখবে, ওই হাত আর ছাড়বে না। কি আত্মবিশ্বাস ছিল লোকটার চোখে মুখে তখন, এভাবে ঠকাতে পারলো। এত আত্মবিশ্বাস নিয়ে মানুষ মানুষকে ঠকাতে পারে, আর সে বোকার মতো ওই অপরিচিত লোকটার নামে কবুল পড়ে ফেলেছিল। কি বোকা সে! এই লোকের পাতানো ফাঁদে পা দিয়েছে দুবার না ভেবে। ঠকে যাওয়া একজন নারীর হাহাকার যেমন হয়, ঠিক তেমন করুণ শোনাচ্ছে মৌরির কান্না। নিজের উপর রাগ লাগছে তার। জীবনটা এত নাটকীয় হয়ে উঠল কবে? ঘণ্টা খানেকের মতো কাঁদতে কাঁদতে যখন কিছুটা শান্ত হয়, থেকে থেকে কেঁপে ওঠে, তখন গিয়ে তাকে পূর্ণ মনোযোগে দেখতে থাকা মেজর মুখ খোলেন। এভাবে কাদা আর কি আছে? মৌরি ধীরে ঘাড় ফিরিয়ে তাকায়, টলমল চোখ। অতি কান্নার ফলে চোখের পাতা ফুলে গেছে, নাক লাল হয়ে এসেছে, ঠোঁট দুটো কাঁপছে তীর তীর করে। প্রতারক লোকটাকে দেখে মৌরি, ক্লান্ত তার চাহনি, খুব মনোযোগ দিয়ে দেখে কিভাবে একটা মেয়েকে এমন বাজেভাবে ঠকিয়েও নির্লিপ্ত এই মানুষটা। ক্লান্ত মৌরির শ্বাস প্রশ্বাস আর চোখের চাহনি। পলক ফেলে আরেকবার তাকাতে তাকাতে নিজেকে প্রতারকটার বুকে আবিষ্কার করে। তাকে কাছে টেনে নিয়েছেন ওমরান, বুকে ঠাঁই দেন, আগলে নেন নিজের সাথে। মনে হলো অনেক দিনের তৃষ্ণা মেটাচ্ছে। মৌরি কোনো প্রতিক্রিয়া দেখায় না, নিঃশব্দে পড়ে থাকে একটা প্রতারকের বুকে। বেশ অনেকক্ষণ পড়ে থাকলো মৌরি সেতায়। এর মধ্যে তার মাথায়, গালে, কপালে কত শত চুমু এঁকে দিয়েছে লোকটা। মৌরির সেসব হিসেব নেই। কাল বলছি সব। এত কষ্ট পাওয়ার কিছু নেই। ইউ আর দ্য ওয়ান অ্যান্ড অনলি।
তাছাড়া এর চেয়ে বেশি কষ্ট নিয়ে দিনের পর দিন পার করেছি আমরা বাবা মেয়ে। এই সামান্যতমতে হাঁপিয়ে গেলে চলবে? মৌরি কোনো জবাব দিল না। উমরান তাকে আরও কিছুক্ষণ আগলে রাখেন। মনে হচ্ছে মেয়েটাকে বুকের ভিতর ঢুকিয়ে ফেলতে চায়। কিছু সময় পর নিজের তৃষ্ণা নিবারণ করে তাকে খাটের হেডবোর্ডে হেলান দিয়ে বসিয়ে দেন। বাইরে যান। মৌরির জন্য খাবার নিয়ে কয়েক মিনিটের ভিতর আবার ফিরে আসেন। মৌরি তখনও চুপচাপ বসে আছে, নিঃশব্দ, নিরুত্তাপ সে। উমরান তাকে খাইয়ে দেন। খাওয়া শেষে সব ঠিকঠাক করে মৌরির কাছে আসেন। রাত হচ্ছে, আসুন ফ্রেশ হয়ে নিন। মৌরি সারা শব্দ করে না, এক দৃষ্টে বিছানার সফেদ চাদরে চোখ রেখে বসেই থাকে। কি চিন্তা করছে কি জানি। হোমরান ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে মৌরির জন্য বের করে রাখা কাপড়গুলো নিয়ে তার কাছে বসেন। বেড সুইচ টিপে লাইট নিভিয়ে দেন কোনো কথাবার্তা ছাড়া। মৌরিকে আবার কাছে টেনে নেন। একে একে পরনের ভারী পোশাকগুলো খুলে ফেলেন। মৌরি একবার হাত ধরে আটকে ছিল, কিন্তু ওমরান তা অপেক্ষা করে যান। ডিভোর্সি, বিপত্নিক নাকি বহুগামী পুরুষ বললেন না এখনো? আজ রাতটা স্বামী ভাগে যন্ত্রণা নিয়ে কাটান, কাল বলছি। পোশাক পরিবর্তন করিয়ে দিয়ে তাকে বুকে নিয়ে শুয়ে পড়েন ওমরান। তার চোখে শান্তির ঘুম নামলেও নামতে চাইছে না মৌরির চোখে। সেদিনের সব কিছু ভাবল সে, প্রতিটা মুহূর্ত মনে করল, প্রতিটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, প্রতিটা কথা। তারপর আজ যা দেখলো, শুনলো, বুঝলো, সবশেষে সেই একটা কথাই আসলো মৌরির। প্রতারক? ভুল ভাবছেন। লোকটা জেগে আছে। মৌরি ভেবেছিল ঘুমিয়ে পড়েছে। তার বিড়বিড় করে উচ্চারণ করা শব্দটা শুনেছে, আবার উত্তরও দিল। এত বড় একটা প্রতারণা করেও শুরু থেকে লোকটা কি নির্বিকার, কোনো অনুশোচনা অনুতাপের রেশটুকু নেই। নিরুত্তাপভাবে তাকে বুকে আটকে রেখে শুয়ে আছে। পুরো একটা মাস যে মানুষটার জন্যে তরপেছে দিনের পর দিন, সে এতটা অনুভূতিহীন, এতটা বিবেক বর্জিত হবে মৌরি ভাবেনি। তার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। মৌরির চোখের পানিতে মেজরের বুক ভিজে যাচ্ছে। শেষে আর না পেরে মৌরিকে সরিয়ে উঠে বসেন। বিছানায় পিঠ থেকে মৌরির। কি হলো টাহর করবে তার আগে নিজের অতি সন্নিকটে উমরানকে দেখতে পায়। তার গায়ের উপর উঠে এসেছে, চোখ মুখ কঠোর। 2-1 সেকেন্ডের মতো কঠোর দৃষ্টিতে তাকে চেয়ে আকস্মাৎ তার অধরে অধর মিলিয়ে দেন। পিপাসুর মতো তার দু ঠোঁটের স্বাদ নেন। তারপর তার গাল, কপাল, চিবুক, ঘাড় কোনোটাই বাদ রাখেননি। ভালোবাসার রুক্ষ ছোঁয়া দেন। একটা বছর, পুরো একটা বছর দিন রাত আমরা বাবা মেয়ে তোমার জন্য তরপেছি শ্রেয়সী, অথচ তুমি আমাদের ভুলে বসে আছো। তার বেলা কিছু না। মৌরি না তার স্বামীর তুমি ডাক আর ভিন্ন নামে সম্বোধন শুনল, আর না তার বলা কথাগুলো কানে তুলল। সে নিজের থেকে প্রতারক লোকটাকে দূরে সরাতে ব্যস্ত। মেজরকে ক্রমাগত ঠেলছে সে দূরে সরাতে, কিন্তু সুঠাম দেহি ভারী লোকটাকে 1 ইঞ্চিও সরাতে পারল না। সরুন বলছি। ওমরান তাওসিফ হঠাৎ দমিয়ে নেন নিজেকে। মানুষ সঠিক হলেও রাগ অভিমান প্রকাশের জন্য সময় সঠিক নয়। নমনীয় করে তোলেন দৃষ্টি। তাকে দূরে সরাতে প্রচেষ্টারত স্ত্রীর মুখখানা দেখেন, কিন্তু হঠাৎ আবার যে তোটে তার মনে। পা দিয়ে পা আটকে নেন স্ত্রীর। কপালে, গালে, নাকে, ঠোঁটে, সারা মুখে আবার রুক্ষভাবে ঠোঁট ছোঁয়াতে থাকেন ক্রমাগত। ছাড়ুন, প্রতারক লোক, ফ্রড কোথাকার। মেজর তার ঠোঁটি আবার হামলা চালান। একেবারেই ছাড় দেন না, মুখে প্রকাশ করতে না পারুক। যে ভাষায় সে নিজের ভিতরের জ্বালাটুকু মেটাতে পারবে, স্ত্রী ও মানসিক বিভ্রান্তিতে পড়বে না, অবুঝ থাকবে না, সে ভাষাতেই প্রকাশ করলেন না হয়। তারপর ধীরে ধীরে নিচে নামেন। গলায় কষা উষ্টের ছোঁয়া দেন ক্রমাগত। ভিজে যায় মৌরির সমগ্র গ্রীবাদেশ। ধীরে পেটের দিকে নেমে আকস্মিক থেমে যান। চেহারার ভঙ্গিমা পাল্টে যায়। স্নেহ ফুটে ওঠে সে তাই। বছরখানেক আগের প্রসব বেদনায় কাতর নারী চিৎকার কানে ভাসে।
হসপিটালে অপারেশন থিয়েটারের লাইট জ্বলছে নিভছে। বাইরে মাথা ভর্তি দুশ্চিন্তা নিয়ে বসে আছে সবাই। বছরখানেক আগের দৃশ্যখানা মনে করে আনমনে উমরান মৌরির উদর হতে পরনের কাপড় সরিয়ে নেন, পাজামার ফিতেটাও খুলে নেন ধীরে। পোশাক সরিয়ে নাভির নিচে কাটা দাগটা দেখেন, মন ভরে দেখে চোখের তৃষ্ণা মেটান, হালকা হাতে ছুঁয়ে দেন। ঠোঁট ছুঁয়ে বেশ কিছুক্ষণ তার নিচে অল্প করে মাথাটা ফেলে রাখেন। তার শ্বাস প্রশ্বাসের শব্দগুলো কারো কানে গেলে ঠিক বুঝে যাবে তাতে কতখানি প্রশান্তি আছে। কিন্তু যার বোঝা দরকার সে মৌরি কি আদৌ বুঝল? সে স্থির হয়ে আছে, শ্বাসটুকু নিচ্ছে কিনা সন্দেহ। কিছুক্ষণ আগের ঝড়ো রাগ, তীব্র ক্ষোভ কিংবা জেদ কোনো কিছুর ছাপ আর নেই তখন তার চেহারায়। জমাট নীরবতা ঢেকে রেখেছে। অল্প অল্প করে ঠোঁট ছুঁয়ে বেশ কিছুক্ষণ লোকটা ওভাবে ওখানে পড়ে থাকলো। আর কতক্ষণ ওভাবে থাকবে জানা নেই মৌরির। তবে মেজর ঠিক কতটা নিচে নামতে পারে দেখার অপেক্ষায় রইল সে। আর কত নিকৃষ্ট রূপ দেখাবে একদিনেই তা সেও দেখতে চায়। অতঃপর কয়েক মিনিট পার হতেই অনুভব করলো তার তলপেট জুড়ে এক সূক্ষ্ম উত্তেজনার স্পর্শ বয়ে যাচ্ছে। দুটো কঠিন দৃঢ় হাত আর কষা উষ্ট তার তলদেশের অনুভূতিগুলোকে ধীরে ধীরে জাগিয়ে তুলছে। অনিচ্ছা সত্ত্বেও সারা শরীরে এক মৃদু কাঁপন ধরে গেল তার। সামলানোর প্রচেষ্টায় গভীর একটি শ্বাস টেনে নিল মৌরি। শ্বাসনালী পেরিয়ে বুক থেকে উদর অবধি নামল তা। স্পষ্ট হলো উদরের কম্পন। ওমরান তার গোলাপের কলিকলির ন্যায় নাভিতে আনমনে বৃদ্ধাঙ্গুলির সুড়সুড়ি জাতীয় স্পর্শ দিলেন। এটা তার অভ্যাস। অতি প্রিয় কাউকে প্রথমবার সমস্ত লজ্জা ভাঙিয়ে যখন সুখময় যন্ত্রণায় কাঁদাচ্ছিল তখন এভাবে নাভিদেশে খুনসুটি মিশ্রিত ছোঁয়া দিয়ে হাসিয়ে ফেলেছিল অমন মুহূর্তে। মৌরির অল্প একটু সুটসুড়ি লাগলো, তবে হাসল না। বিছানার সফেদ চাদর খামচে ধরল শক্ত হাতে। আনমনে ভালো লাগার মতো কিছু একটা অনুভব হলো তার ভেতর, কিন্তু সেই অনুভূতি তার মন নরম করতে পারল না। বিষাক্ত লাগছে তার কাছে এমন ছোঁয়া। অনেক কষ্টে মন স্থির করে সে। হাত বাড়িয়ে মেজরকে সরিয়ে দিতে চায়, কিন্তু তার আগেই অনুভব করলো মেজরের বিষাক্ত স্পর্শ ক্রমশ গাঢ় হচ্ছে, মেতেও উঠেছে ধীরে ধীরে তার শরীরে। সব কিছুর মাঝে আকস্মাৎ সমগ্র শরীর ভীষণ হালকা অনুভব করলো সে। পোশাকের আবরণ যেন নিজে নিজে সরতে শুরু করেছে। মৌরির চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। দৃষ্টি সিলিং ফ্যানের দিকে। আকস্মাৎ অযাচিত ব্যথায় অল্প শীতকারে হা করে করে উঠল নিঃশ্বাস আটকে। বুঝতে পারল দু দেহের মধ্যে আর 1 ইঞ্চিও দূরত্ব নেই। সেই দূরত্ব মেজর এত নিখুঁতভাবে মিটিয়ে দিয়েছে যে মৌরি প্রতিরোধ করার জন্য প্রতিক্রিয়া দেখানোরও সুযোগ পায়নি। ধীরে ধীরে মৌরির কিছু আর মৌরির রইল না। মেজর সবটা নিয়ে নিয়েছে। দীর্ঘদিনের অভুক্ত পিপাসুর মতো তাকে দিয়ে নিজের তৃষ্ণা মেটাচ্ছে। অধরে গ্রীবাদেশে কমনীয় স্পর্শ দিতে দিতে তার কানের নিম্নাংশে ঠোঁট ছোঁয়ায়। বিড়বিড় করে কিছু বলতে শোনা গেল। খুব ভালোবাসি তোমাকে, খুব বেশি ভালোবাসি। নিঃস্ব ছিলাম এতদিন, আমরা বাবা মেয়ে। ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলেছি। সেদিন সমুদ্র পাড়ে ধাক্কা লাগা মেয়েটা তুমি না হয়ে অন্য কেউ হলে আমি কি করতাম নিজেও জানি না। সরাতে গিয়ে তোমাকে দেখে মনে হলো কোনো মিরাকেল ঘটতে চলেছে আমার জীবনে, তাও যে কাউকে তুমি ভেবে নেইনি। ট্রাস্ট মি। থেমে চুমু এঁকে দেয় আরও গাঢ়ভাবে। তোমার কাছেই তোমার পরিচয় জেনে নিতাম, কিন্তু হারিয়ে গেলে এক মুহূর্তে। তখন অবচেতন মন বলছিল মূল্যবান কিছু চলে গেল। আবার রাগ হচ্ছিল খুব। তবে ওই দুজনকে এসে তোমার খোঁজ করতে দেখে মনে হলো আবার পাবো তোমায়। হারাওনি তখনও। তোমার নাম পরিচয় জানলাম, কিন্তু বিশ্বাস হয়নি কিছু। মনে হচ্ছিল তুমি আমার শ্রেয়সী। তোমাকে খুঁজে তোমার কাছে এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম। তুমি জানতেই পারোনি,
কিন্তু আমি তখনই বুঝে গেছি তুমি আমার শ্রেয়সী, আমার ঐশীর মা। তোমার ঘ্রাণ চিনতে আমার অসুবিধা হয়নি। ততক্ষণে জানলাম তোমার পরিচয়ও অনেক কিছু গড়বড় আছে। তাই আর অপেক্ষা করিনি, একটুও অপেক্ষা করিনি। বিড়বিড় করে কথাগুলো বলে তার গালে চুমু খায়, হাতের স্পর্শ গায়ের নিচে লতানো শরীরটাতে। মৌরি নিজের নারী অঙ্গে স্বামীর আদররূপী বিষাক্ত স্পর্শের আগে তার কোনো কথা কর্ণগোচর করতে পারল না। অতঃপর মেজর আবার মেতে ওঠে মৌরিতে। মৌরি মন থেকে এই মুহূর্ত অনুভব করলে বুঝতে পারত ঠিক কতটা ভালোবাসা, আবেগ আর স্নেহের সাথে এই মানুষটা তাকে এভাবে কাছে টেনে নিয়েছে। একটু খেয়াল করলে বুঝতে পারত অন্তরস্থলে ঠিক কতটা গভীর থেকে মেজর এই কথাগুলো বলেছে। কিন্তু স্তব্ধ মৌরি নেশাগ্রস্তের মতো তার মধ্যে মজে থাকা মেজরের কণ্ঠের এই ফিসফিস শব্দগুলো কানে নিতে পারল না। বেশ কিছু সময় গড়িয়ে গেল। মেজর তখন প্রেম পিয়াস মেটাতে ব্যস্ত। মৌরি হাঁপাচ্ছে কিছুটা। আকস্মাৎ বাইরে থেকে বাচ্চার ক্রন্দন স্বর ভেসে আসতেই ধীরে ধীরে গতি কমিয়ে আনলেন মেজর। শীতের মধ্যেও কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। সামনের এলোমেলো চুল কপালে এসে পড়েছে। থেমে নিস্তেজ মৌরির ঠোঁটে শুষ্ক চুমু এঁকে দিলেন। তারপর উঠে পড়েন মৌরির গায়ে চাদরখানা ঠিকঠাকভাবে জড়িয়ে দিয়ে। অতপর ওয়াশরুমে গিয়ে স্নান সেরে বের হতে 5 মিনিট লাগালেন বোধহয়। মেজর অভ্যস্ত অল্প সময়ে স্নান সারতেন। সিঙ্গেল ফাদার থাকায় মেয়ে তাকে আরও অনেক কিছুতে অভ্যস্ত করে তুলেছে। চুল থেকে টুপটুপ পানি পড়ছে। কোনোভাবে ট্রাউজারটা পড়েছে নিম্নাংশে। তোয়ালে দিয়ে ভেজা গাটা মুছে ওটা গলায় ঝুলিয়ে বেরিয়ে পড়লেন মেয়েকে নিতে। মিনিট দুয়েকের মধ্যে আবার ফিরেও আসলেন। উর্ষি তখনও কাঁদছে অবিরত। মাম্মা, লক্ষ্মী সোনা আমার, কাঁদে না। এই তো পাপা, আমার কলিজা, গুড গার্ল, কাঁদে না মা। আম্মা, আমার প্রিন্সেস, কাঁদে না তো মা, আমার লক্ষ্মী মেয়ে। মেজর নানান এলোমেলো কথা বলে মেয়েকে কোলে ঝাঁকাচ্ছে শান্ত করার চেষ্টায়। লাইট জ্বালানো একটা ঝিলমিল বল হাতে নিয়ে ওটা দেখালেন। আর নানান রকম কথা বলে শান্ত করতে চাইছে মেয়েকে। আদর্শ পিতা একজন। মৌরি এসে অবধি যা দেখেছি তাতে তাই বুঝলো মেয়ের প্রতি আলাদা রকম ভালোবাসা। কারো কাছে গম্ভীরভাষী, কারো কাছে প্রতারক, অথচ মেয়ের কাছে আলাদা রূপ। সোনা মা, আমার লক্ষ্মী মা, কাঁদে না প্লিজ। পাপা আছে না? এই তো পাপা, আমার কলিজা। গালে চুমু এঁকে আরও কিছু খেলনা দেখান। মেয়েকে নিয়ে পাইচারি করতেই থাকেন। উৎসি কাঁদছে, পাপার গায়ে খামচি দিচ্ছে। বেশ সময় গড়ালো, উর্ষির কান্না থামল না। একে তো শীত, তার উপর সদ্য স্নান ছাড়াই হিম শীতল উদাম শরীরের কারণে পাপার কোলে আরাম পাচ্ছে না সে। মেজরও বুঝতে পারলেন তা। ক্রন্দনরত কন্যাকে বিছানায় রাখেন গায়ে শার্ট জড়ানোর উদ্দেশ্যে। বিছানায় রাখায় উর্ষির কান্নার বেগ বাড়ল বৈকি। নির্লিপ্তে শুয়ে থাকা মৌরি পাশের ক্রন্দনরত বাচ্চাটির দিকে চোখ ফেরালো। কি কান্না তার! ঠোঁট কাঁপছে, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। যতদূর বুঝলো মেয়েটার মা নেই, মাহীন এক অসহায় শিশু। কথাটা ভেবেই বুকের ভিতর ধক করে উঠল তার। টের পেল অদ্ভুত টান টানছে তাকে। মোয়াচ্ছন্ন হয়ে হাত বাড়ালো সে। পাশে শুয়ে থাকা উর্ষির নাড়তে থাকা হাত আঙ্গুলে ছুঁয়ে দেয়। শিশুটির ছোট্ট আঙ্গুলের মুষ্টিবদ্ধ হাতটি ধরে হালকা নেড়ে দিল আদুরে ভঙ্গিতে। উর্ষি টুক করে তাকায়। ওয়া আ শব্দে কান্না চলছে তখনও। কিন্তু নতুন মুখটির দিকে তাকানোতে কৌতূহল ফুটে উঠল তার চোখে। মৌরির ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে, তা বোঝে। সে উর্ষির গোলাপি ঠোঁটে আলতো আঙ্গুল ছুঁয়ে দেয়। উর্ষির কান্না ভেজা মুখে হালকা হাসির রেশ ফুটল। মৌরি পরপর কয়েকবার একইভাবে ছুঁয়ে দিলে উর্ষি বুঝল সে খেলছে নতুন এই পরিচিত মতো মুখটির সঙ্গে। কান্না ধীরে ধীরে চুপসে এলো। কিছুক্ষণ পর পুরোপুরি থেমে শব্দ করে হাত পা নেড়ে ওঠে। মৌরি তার চোখের পানি মুছে দিল। আকস্মাৎ উর্ষি গা খিচিয়ে কেমন একটা শব্দ করে হেসে ওঠে।
চোখে তখনও পানি চিকচিক করছে, কান্না ভেজা চোখে হাসির ঝিলিক মৌরির ভালো লাগলো, তবে চেহারায় নির্লিপ্ত ভাব তখনও। উর্ষির দিকে অল্প করে এক হাত বাড়ায় আনমনে। উর্ষি বুঝলো তাকে কাছে ডাকছে। তুলতুলে গা খানা দুলে শব্দ করতে করতে এগিয়ে এলো। পাপা, মা। হামাগুড়ি দিয়ে এসে মৌরির কাছে পৌঁছালো। বাকিটা সে নিজেই কোলে তুলে নেয়। মৌরি ধীরে উঠে বসে বালিশে হেলান দেয়, বুক অব্দি চাদর টানে, উর্ষিকে কোলে তুলে নেয়। সে মহা খুশি, আনন্দ তার চোখে মুখে, হাত পা নেড়ে নানান শব্দে সাড়া দিচ্ছে। মৌরি নিম্নস্বরে ঘুম পাড়ানোর মতো ছন্দ তোলে, তবে উর্ষি ঘুমায় না, নিজের মতো শব্দ করে। গু গু বা আমা আম্মা। একটু আগের কান্নার রেশ নেই, চোখ চিকচিক করছে। ছোট্ট হাত দিয়ে কখনো মৌরির গলা টোকা দেয়, কখনো চুল টানে, আবার চেন ধরে টানাটানি করতে থাকে। মৌরির নরম স্বরে বলে, তুমি তো খুব দুষ্টু মেয়ে, আস্তে আস্তে ব্যথা পাচ্ছি। অতি নিম্ন তার ক্লান্ত স্বর শুধু উর্ষির কানেই গেল বোধহয়। মেজর দরজার কাছে এসে দাঁড়িয়ে সবটা দেখলেন। শরীরে এখন শার্ট ঢেকে আছে, যার বোতাম খোলা হওয়ায় বুকটা উন্মুক্ত, চুল অল্প ভেজা। হাতে উর্ষির কুসুম গরম দুধের ফিডারটা নিয়ে দরজার কাছে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন। নিজের অজান্তেই মুখে একরকম পরিতৃপ্তির রেখা ফুটে উঠল। এমন দৃশ্য যে তার জীবনে সত্যি হয়ে উঠবে তা মাত্র 1 মাস আগেও ভাবনার অতীত ছিল। মেয়েকে তার মা বুঝে নিয়েছে দেখে তখনই চলে গেছিলেন কিচেনে উর্ষির জন্য দুধ আনতে। রুমে প্রবেশ করেন নিঃশব্দে। খাটের পাশে ছোট্ট টেবিলে রাখেন হাতের ফিডার, অতঃপর গা এলিয়ে দেন বিছানায়। ফিডিং করাতে হবে, পর্যাপ্ত না খেয়ে ঘুমিয়ে পড়েছিল, তাই উঠে গেছে। এমনভাবে বললেন যেন মৌরিকেই নিজ স্তন হতে মাতৃদুগ্ধ খাওয়াতে হবে। কথার সেই ইঙ্গিত মৌরির ভিতরে তীব্র অস্বস্তি আর অপমানের শিরশিরে আঘাত তৈরি করল। পাশে আরামে শুয়ে থাকা প্রতারক স্বামীর দিকে ফিরল না সে। তাকে নির্লিপ্ত দেখে মেজর নিজেই পাশ থেকে ফিডারটা নিয়ে তার দিকে এগিয়ে বিছানায় রেখে দেন। অতঃপর উপুর হয়ে বালিশে মাথা রেখে শুয়ে থাকেন, দৃষ্টি মা মেয়ের দিকে। মৌরি হাত বাড়িয়ে ফিডার নেয়। উর্ষি তখন খেলছে তার বুকে মাথা রেখে, মুখে নানান ইয়া আ সূচক শব্দ, কখনো মাম্মা আমা পা শব্দ করছেন। মৌরির গলার চেনটা তার খেলার বস্তু। মুখে ফিডার লাগিয়ে দেয় মৌরি। উর্ষি খেলার মনোযোগ রেখেই চুকচুক শব্দ করে টেনে নিল অল্প করে। সময় গড়ালো, উর্ষি খেলছে, মৌরি আনমনে তার গা ঝাঁকায় খাচ্ছে না। মনে হলো অদ্ভুত এক টান তৈরি হচ্ছে মনে, অথচ এই বাচ্চা সম্পর্কে কিছুই জানে না সে, নামটাও নয়। বিরোধাভাসের মতো লাগে। এই শিশুটির বাবাই তার জীবনটাকে উলটপালট করে দিয়েছে। বাড়িতে কয়েক ঘন্টা আগেও যার আগমনে অধীর অপেক্ষায় ছিল মৌরি, সেই লোকটা এখন তার দুঃস্বপ্নের কেন্দ্র। মৌরি বুঝতে পারছে তার জীবনে বড় একটি ট্র্যাজেডি ইতিমধ্যেই ঘটে গেছে। ভবিষ্যতে সব কিছু ঠিক হয়ে গেলেও কিংবা সে এখান থেকে চলে গেলেও এই কয়েক ঘন্টার ঘটনাগুলো তার জীবনের ধ্রুব সত্য হয়ে থাকবে। উর্ষি খেলতে খেলতেই হঠাৎ না খেয়ে খিলখিলিয়ে হাসলো। ছোট্ট হাত দিয়ে গলা খামচে ধরল মৌরি। মৌরি নরম গলায় বলল, মারবে নাকি মেয়ে? আদুরে কথায় অবুঝ উর্ষি আরও হেসে ওঠে, যেন তার জগতে দুঃখের কোনো অস্তিত্বই নেই। মেয়ের কাণ্ড দেখেই উমরানও নিঃশব্দে হাসেন। মা মেয়ের মুহূর্তটা ফ্রেমবন্দি করার উদ্দেশ্যে পাশ থেকে ফোনটা হাতে নিতেই অসংখ্য ফোন কল ভেসে উঠল স্ক্রিনে। সেই সন্ধ্যায় বাড়িতে আসার পর থেকে ফোন আসছিল সবার, কিন্তু মেয়ে কাঁদছিল বলে সময় পাননি। ঘুম পাড়াতে সময় সাইলেন্ট করে রেখেছিলেন। এরপর আর মনে ছিল না। উমরান ফোন নিয়ে উঠে ব্যালকনিতে চলে যান। এত রাতে সবাই ঘুম থাকবে, তাই বোনকেই লাগালেন কল। রিসিভ হলো প্রায় সাথে সাথে। কিরে ভাই, কি সমস্যা তোর? না কোনো ফোন কল, না মেসেজ, না নিজে রিসিভ করছিস, আমি কল দিলে কোনো আপডেটই দিচ্ছিস না। আমরা মানুষ তো নাকি, টেনশন হয় না? মেজর বোনের পরপর প্রশ্নে থেমে জবাব দেন, রিল্যাক্স, ব্যস্ত ছিলাম উশিকে নিয়ে, আর ফোন সাইলেন্ট ছিল তাই দেখতে পাইনি কল। তার বোন একটু স্বস্তি পেল।
বোধ হয়। তাই বল, আমি আরও কোনো বিপদ হলো নাকি চিন্তায় ছিলাম। উষি ঠিক আছে? ঘুমোচ্ছে নাকি? না, ঘুমিয়েছিল, আবার উঠে গেছে। এখন খেলছে তার মায়ের সাথে। হ্যাঁ, এবার ওর কথা বল। কি খবর শ্রেয়সী? তোদের চিনতে পারছে না এখনো? উষিকেও চিনো না? উমরান গাঢ় শ্বাস টেনে বলেন। না, চিনতে পারেনি কাউকে। যা বুঝলাম কিছুই মনে নেই আগের। তো তুই কিছু মনে করানোর চেষ্টা করেছিস? মনে করালেও চিনতে পারছে না কিছু? কিছু মনে করায়নি, করাবও না এখন। ওর সমস্যাটা কোথায় এখনো সঠিক জানি না। কেন আমাদের চিনতে পারছে না কিছুই বুঝতে পারছি না। ব্রেনে কোনো আঘাত লেগেছিল, নাকি ট্রমার কারণে মানসিক আঘাতে সব ভুলে গেল? কোনো আইডিয়া নেই। যাদের কাছে ছিল তারা নাকি ওকে কখনো কিছু মনে করানোর চেষ্টাই করেনি, আর না তো মেমোরি ফেরানোর উদ্দেশ্যে কোনো ডক্টর দেখিয়েছে। তাই ওদের কাছেও কিছু জানতে পারিনি। ডক্টরের পরামর্শ ছাড়া আপাতত কিছুই জানাবো না ওকে। মনে করাতে গিয়ে কোনো কারণে হেলথের অন্য কোনো সমস্যা হলে হিতে বিপরীত হয়ে যাবে। তাও ঠিক, কিন্তু ওর যদি কিছু মনে নাই থাকে তাহলে নিয়ে এলি কিভাবে? নিয়ে এলেও রাখলি কিভাবে? উষসী কার মেয়ে জানতে চাইনি? ব্যালকনি ফাঁক দিয়ে ভিতরে স্ত্রী কন্যার দিকে দৃষ্টি ফেলে মেজর বলেন। জানতে চেয়েছে। তো কি বলেছিস? বলেছি আমার মেয়ে। তারপর? ভুল বুঝেছে আমাকে, প্রতারণা করেছি এমনটা তার ধারণা। উষিকে কিভাবে দেখছে? ওকে ঠিকই ভালোবাসছে, আদর করছে। কাজ ছিল একটু আগে, ওর পাশে রেখে দিলাম, দেখলাম নিল, আদর করলো, শান্ত করলো। এখনো ওর বুকেই উষি। আমাকেই ভুল বুঝেছে শুধু। উমরানের বোন দীর্ঘশ্বাস ফেলল। যাই হোক, ডক্টরের কনসার্ন ছাড়া এখন কিছু মনে করানোর চেষ্টা না করাটাই বেটার। হুম। বাবা মা ভালো আছে? হ্যাঁ, সবাই ঠিক আছে। বাবাকে একটু আগে ঘুমাতে পাঠালাম, চিন্তায় ছিল। থেমে ফোন কান থেকে সামনে এনে দেখে আবার বলে। আচ্ছা ভাই, এখন রাখছি। এখন রাত 3টা বাজে এখানে। তোরা এখনো জেগে কি যে করছিস বউকে পেয়ে, বাবা মেয়ে মিলে কি জানি। এবার ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে স্বস্তি পাওয়ার মতো কিছু একটা বল, আর ঘুমিয়ে পড়। সাবধানে থাকিস। উমরান সম্মতি জানিয়ে ফোন কাটলেন। তবে বোনের একটা কথা কানে বাজলো তার। বউ পেয়ে বাবা মেয়ে মিলে অনেক কিছু করে ফেলেছে। এখন অবধি মেজর ঠোঁট চেপে ভাবলেন কথাটা। হতবার ঘাড়ে হাত বুলিয়ে ভিতরে তাকান। বছরখানেক পর বউকে ফিরে পেয়েছে, ভালো কথা। কিন্তু আবেগের তৃষ্ণায় আজই ওকে কাছে টেনে নেওয়া ঠিক হয়নি। একটু সময় নেওয়াই যেত। তার উপর তখন বউয়ের শরীরে মেতেছিল। কিছু কথা বলেও ফেলেছে ভোরে থেকে। ভাগ্যিস মেয়েটা কানে তোলেনি সেসব। উর্ষিকে বুকে নিয়ে আর মনে অনেক কিছু ভেবে নিয়েছে মৌরি। তখনও ভেবে চলেছে উর্ষি কখনো ফিডার মুখে নিচ্ছে তো কখনো নিচ্ছে না। এসবের মধ্যে তার মুখ থেকে অল্প সাদা দুধ মৌরির গলায় পড়ে, বেয়ে বুক অবধি আসে। মৌরির সেসবে খেয়াল নেই। উর্ষি হাতের এক আঙ্গুল তাই স্পর্শ করে তার নড়ে চড়ে চাদর সরে গেল। উন্মুক্ত হয় বুকের একাংশ। উর্ষি সাদা দুধের ফোঁটার ওখানে আঙ্গুল দিয়ে খেলতে খেলতে মাথায় এগিয়ে অল্প করে মুখ বসিয়ে দেয়। ছোট্ট জিহ্বা দিয়ে স্পর্শ করে। মুখে নানান শব্দ তার। ভাবুক মৌরি শিউরে উঠল। ঝট করে তাকায়, মেয়েটা এসব কি করছে? তার হৃৎপিণ্ড অস্বাভাবিক গতিতে কাঁপতে শুরু করেছে। তখন সরাতে গিয়ে বুঝলো উর্ষি আকস্মাৎ বক্ষবৃন্তে ছুঁয়ে দিয়ে তাতে মুখ বসিয়ে দিয়েছে। তুলতুলে গাটা স্থির নেই, তবে মুখটা ওখানেই। স্তব্ধ মৌরি আবার সরাতে গিয়ে বুঝতে পারলো মেয়েটার দাঁতও উঠেছে অল্প করে। সূক্ষ্ম ব্যথায় চিনচিন করে ওঠে বুকটা। মৌরি এমন পরিস্থিতিতে কি করতে হয় জানে না। ভয় লাগছে তার, অস্বস্তি হচ্ছে ভীষণ রকম। এমন কিছুর সম্মুখীন হতে হবে তা কখনো কল্পনাই করেনি সে। ভয়ে সরালো না। যদি দাঁতে কামড়ে দেয় সরাতে চাইলে? এমনিতেও ব্যথা সারা শরীরে, ওখানটায় আরও বেশি। তার উপর এই মেয়ের কাণ্ড। মৌরি গ্যারাকলে পড়ে গেল। মেয়েটার বাবার আগমন থেকে কম কিছু ধকল যায়নি তার উপর। এখন নিজেও শুরু করেছে অসভ্যতা। ছোট উর্ষির কর্মকাণ্ডে মেজরের উপর রাগের ছাপ পড়ল। এই লোক একদিনেই তার জীবন দুর্বিষহ করে তুলেছে। মেয়ের বাবা দুটোর চাপই সমান। এভাবে থাকা সম্ভব না। এমন ধোকার সম্পর্কে সে থাকতে পারবে না। কথাগুলো ভেবে মেজরের কথা মনে পড়তেই আকস্মাৎ থমকে যায় সে। জমে যায় যেমন আছে সেভাবে। লোকটা তার পাশে
শুয়ে আছে, কয়েক ইঞ্চি দূরত্ব মাত্র। খুব বুঝতে পারছে সে। কোন ফাঁকে এসে শুয়ে পড়েছে খেয়াল করেনি মৌরি। সে আর ফিরে তাকায় না ওদিকে। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে লোকটা ঘুমায়নি। তাদের পানি চেয়ে আছে অসভ্যের মতো দৃষ্টি ফেলে। সে উর্ষি সমেত ধীরে চাদর গায়ে তুলে অপর পাশ কাত হয়ে ফিরে যায়। মেজরের দিকে পিট করে শুয়ে থাকে উর্ষিকে বুকে রেখেই। ওমরান হাসলেন তার কাণ্ড দেখে। ভীষণ হাসি পাচ্ছে তার। তখন কল কেটে এসে শুয়ে পড়েছিলেন। মেয়েটা আপন ভাবনায় মশগুল ছিল, তাই বুঝতে পারেনি। সবটা দেখেছেন উর্ষি কী কী করছে তা মৌরি খেয়াল না করলেও সে খুব খেয়াল করেছে। তাও থামায়নি। এতদিন পর মাকে পেয়েছে, যা মন চাইছে করুক। তাই মন দিয়ে দেখছিলেন মেয়ের দুষ্টমি আর স্ত্রীর কাণ্ড ভেবে আবার ঠোঁট চেপে হাসেন। মাথা নেড়ে বালিশে আরাম করে রাখেন মুখটা। পিছন থেকেই দেখতে থাকেন তাদের। মৌরি স্পষ্ট বুঝলো মেজর হাসছে, আর দৃষ্টি তাদের দিকেই। আপনার মেয়েকে নিন। কোনো সারা শব্দ নেই। মৌরি এবার স্বামীর বাহুতে অল্প হাত ছুঁয়ে ফের আওয়াজ তোলে। আপনাকে বলছি, মেয়েকে নিন। ওমরান ঘুমো ঘুমো চোখ দুটো খুলে তাকান। মৌরির বুকে একেবারে লেপ্টে আছে উর্ষি। সে ছাড়াতে পারছে না। ছাড়ালেই উঠে যাবে মৌরি নিশ্চিত। তাই তার বাবাকে দায়িত্ব গছিয়ে দেওয়া উচিত কার্য হবে। কি বলছো? ওমরান স্ত্রী পানে দৃষ্টি ফেলে বলেন, কণ্ঠে ঘুমভাব স্পষ্ট। বলছি আপনার মেয়েকে নিন, আমি উঠব, ওয়াশরুমে যাব, শাওয়ার নিতে হবে। ভ্রু টান টান করে তাকান ওমরান। পরক্ষণে পাশ হাতড়ে ফোন নিয়ে স্ক্রিনে সময় দেখেন। ভোর 5টা। তিনজনে ঘুমিয়েছেই 3:30টার দিকে। ফোন রেখে গা টেনে স্ত্রীর দিকে ঘেঁষে যান। উদরে হাত জড়িয়ে মিশিয়ে নেন বুকে। উর্ষি সমেত প্যাকেট হয়ে গেল তিনজন। ঘুমাও, এত তাড়াতাড়ি শাওয়ার নিতে হবে না শীতের মধ্যে। নিতে হবে। মৌরির কণ্ঠে দৃঢ়তা আর জেদ। গায়ে লজ্জার আবরণ বলতে আছে শুধু চাদরটা। সেই চাদরে আবার তার সাথে ঢুকে আছে এরা দুজন, মিশে আছে তার সাথে। এত কিছুর পরেও সব এত সহজভাবে দেখছে লোকটা। মৌরির গা জ্বলে যাচ্ছে ক্ষোভে। তার উপর গোসল করার কারণ দিয়ে এখন বলছে করতে হবে না। এত জেদ? গোসল ফরজ, তা জানা আছে আমার। উষি সারা রাত কাঁদে প্রায় সময়। বিগত দিনগুলোতেও রাতে ঠিকঠাক ঘুমায়নি আমি না থাকায়। এতদিন পর ভালোভাবে ঘুমোচ্ছে তোমার কাছে আরাম পেয়ে। এখন উঠলে ওর ঘুম ভেঙে যাবে। শাওয়ার নিয়ে এসে আর আরাম পাবে না তোমার ঠান্ডা গায়ে। আর একটু সকাল হোক, দুজনে একসাথে শাওয়ার নেবে। ধিমি কণ্ঠে কথাগুলো বলে কানের কাছে ঠোঁট ছোঁয়ান মৌরির। মৌরির পিঠ তার বুকে, আর মৌরির বুকে উর্ষি। সে মেজরের কথাটা শুনি বুকে মেয়েটির দিকে তাকায়। নিষ্পাপ আদুরে মুখটা দেখে অমান্য করার ইচ্ছে জাগল না, বরং আনমনে তার গোলকাল মুখটাতে ঠোঁট ছোঁয়ায়। অতপর চোখ বুজে নেয়। এত তাড়াতাড়ি স্নান করার ইচ্ছে তারও ছিল না। উর্ষির নড়ে চড়ে ঘুম ভাঙলে আকস্মাৎ নিজেকে ওই লোকের বাহুবন্ধনে দেখে সরে এসেছিল। অনেকক্ষণ এটা সেটা ভেবে সবার আগে তার ছোঁয়া মুছতে গোসল করার কথা মাথায় আসে। কিন্তু উর্ষির মুখটার দিকে তাকিয়ে জেদ চাপা পড়ে গেল। সময়টা তখন সকাল গড়িয়ে প্রায় 11টার ঘর ছুঁয়েছে। সকাল থেকে মৌরি নির্বিকারভাবে স্বামীর বলা প্রতিটি কাজ করে গেছে। মেজরের মেয়ে উর্ষি তার সব রকম যত্ন, আদর, পরিচর্যা, খাওয়ানো থেকে শুরু করে নিজের সাথে গোসল করানো পর্যন্ত সবই করেছে সে। যদিও না চাইতে করেছে এমন নয় বিষয়টা। তার মেজরের মেয়েটার প্রতি কোনো রকম ক্ষোভ নেই, আসে না মন থেকে, বরং নরম গালটা দেখলেই চুমু এঁকে দিতে ইচ্ছে করে। আদর আদর পায়, মন চাই বুকের সাথে লাগিয়ে রাখতে, কিন্তু অতটাও স্ফূর্ত আদর সে দেখায় না মেজরের সামনে। মনের বিষয় মন অবধি। এখন উর্ষিকে রুমে রেখে এসেছে। 3 চাকার ছোট্ট একটা বাচ্চাদের গাড়িতে বসে সে খেলছে। সামনে সাজানো ঝুনঝুনির মতো গোল বলগুলো নিয়েই তার ব্যস্ততা। মৌরির রুমের ব্যালকনিতে এসে দাঁড়ায়। এটাকে অবশ্য ব্যালকনি বললেও ভুল হবে। এক প্রকার ছোট বারান্দা, কাঠের মেঝে ও সাদা রেলিং ঘেরা। চারপাশ জুড়ে নানা ধরনের ফুলের টব, বিশেষ করে গোলাপি ও বেগুনি রঙের ফুল ঝুলছে।
আর সাজানো রয়েছে দুই একটা বেতের তৈরি আরামকে দ্বারা রাখা। মেজর তখন বাইরে। যে মহিলা উর্ষির দেখাশোনা করতেন তাকেও সকাল সকাল ছুটি দিয়ে দেওয়া হয়েছে। মৌরি শুনেছে, যাওয়ার সময় লোকটা বলেছিল, উর্ষির মা চলে এসেছে, তাই আর তেমন দরকার পড়বে না। কয়দিন ছুটি কাটিয়ে আসুন।